আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই জয়েন করেছেন, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন। 9 আছে। 9। 15। 2 থেকে 19-এর ভিতরে আর কেউ আছেন? ভাই 11। থ্রি স্যার। কত শুনতে পেলেন? 19। স্যার 6। 3। 3 স্যার 3। আর কেউ? স্যার 21। 24। 24। 26, ভাইয়া 30। 27, 31। 27, ভাইয়া 25। 31, 30, ভাই 29, 23, ভাইয়া 54। 54-এ এখনো যায়নি। 37। 23, ভাইয়া 38, 43। 38, 37, 40 আছে। 44। 41। ভাইয়া 41। 44। 46। 47। ভাইয়া 50। 23 দিয়েছেন। দেখতে হবে। ভাইয়া 45 লেখছে 45। একজন। চ্যাটে একজন এসএমএস করছে। ভাইয়া 54। 37 লেখছে একজন। হ্যাঁ 51। 37 দিয়ে দিছে ভাইয়া, 37 দিয়ে দিছে। 23 দিছে। দেখতে হবে। না, 23 হয়নি। আর কেউ? 53। আর কেউ বাকি আছেন?
ভাইয়া 54 দিছেন? হ্যাঁ হ্যাঁ আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্ট? গতদিন অ্যাসাইনমেন্ট ছিল না সম্ভব। ওকে, প্রিভিয়াস ডিসকাশন গুলো থেকে কারো কোশ্চেন? ডার্ক ওয়েব নিয়ে কি আর আলোচনা করবেন? ওয়েবের আলোচনা কতদিন কিছু আলোচনা করেছিলাম 3.5 দিন বা এগুলো নিয়ে। ভাই অ্যাটেন্ডেন্স নিছেন? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিয়েছি। ভাই আমি 35, একটু কষ্ট করে দেন। হ্যাঁ এইচ আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাই। এইচ আছে ভাইয়া, কাইন্ডলি একটু। হ্যাঁ ডার্ক ওয়েব নিয়ে কেউ কিছু এক্সপ্লোর করেছিলেন? ওখানে কারো কোনো কনফিউশন? স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমরা যে ডার্ক ওয়েবে ঢুকবো, হ্যাঁ, ঢুকার টাইমে টর ব্রাউজারের সাথে একটা বিল্ট ইন ভিপিএন থাকে, ওইটা ছাড়া কি আলাদা ভিপিএন কোনো কানেক্ট করার দরকার আছে? ওর সাথে ভিপিএন কে দেয়? ওইটা ওইটা ছাড়া কি আলাদা দরকার নেই তাহলে? না, টরের ভিতরে যে ভিপিএনটা আছে ওইটা ইউজ করলেই তো হবে না? টরের ভিতরে কোনো ভিপিএন দেয়া আছে? আমি কখনো দেখিনি টর ব্রাউজারে। হ্যাঁ, মানে আমি টর ব্রাউজার ডিরেক্ট ইউজ করছি, তো টর ব্রাউজারের ভিতরে বিল্ট ইন ভিপিএন দেয়া আছে, যেখানে সার্ভার সিলেক্ট করা যায়, জার্মানি, এরপর হচ্ছে সুইজারল্যান্ড, এরকম সার্ভার সিলেকশনের অপশন আছে। তাই নাকি? আমি কখনো দেখিনি। বাকিরা কেউ এটা খেয়াল করেছেন? ভাইয়া ওটা হচ্ছে ওই যে আমরা যেখানে সার্চ করব, অন্য সাইডে যাব, তখন ওই সার্চের ওই ইয়াতে নিচে একটা সাপের মতন একটা ইয়া আছে, ওটা টিপ করলে, ক্লিক করলে আপনার দেখায় যে 3টা দেশকে কানেক্ট করার পর ওইটা যেটা যাব সেটা দেখাচ্ছে। জাস্ট নোট গুলো দেখাচ্ছে, অন্য আপনি কিছু না। যদি পারমিশন দেন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি, দেখাবো? হ্যাঁ একটু share করে দেখান। Okay. দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এইখানে অলওয়েজ প্রাইভেটের যে অপশনটা আছে এইখানে, এই যে অল রিজিয়নস, এইখান থেকে এই যে রিজিয়ন সিলেক্ট করা যাচ্ছে সার্চের সময়। এই প্রাইভেট রিজিয়ন গুলো এখান থেকে আলাদা করে সিলেক্ট করা যায়, এই যে। এটা ভিপিএন না, এটা হচ্ছে এটা কি আপনাকে। সার্চের জন্য আলাদা রিজিয়ন? হ্যাঁ শুধু সার্চের আচ্ছা, আউট। না, এইখানে যে অলওয়েজ প্রাইভেট লেখাটা, তাহলে কি এইটার সাথে যে রিজিয়নটা, তাহলে কি এটা সার্চের রিজিয়ন বেসিক্যালি? না, টরের সাথে টরের অফিসিয়াল যে ডকুমেন্টেশন হ্যাঁ, সেখানেও এটা সাজেস্ট করা হয়ে থাকে যে টরের সাথে ভিপিএন ব্যবহার না করতে। টরের সাথে আচ্ছা, ভিপিএন ব্যবহার হয় না, কারণ যে ভিপিএন প্রোভাইডার সে আমাদের ডাটা লিক করতে পারে। আলটিমেটলি আচ্ছা, টর ব্যবহার করেও লাভ নেই, আমাদের প্রাইভেসি কম্প্রোমাইজ হয়ে যাবে। এর জন্যই আমি মানে অবাক হচ্ছিলাম যে টরের সাথে ভিপিএন কিভাবে সম্ভব। না, আচ্ছা, এটা বুঝতে টরের সাথে পারছি। ভিপিএন না।
কিন্তু স্যার অ্যান্ড্রয়েডের ভিতরে টরের জন্য আলাদা একটা টর ভিপিএন আছে, যেটা কানেক্ট করে টর ব্রাউজার দিয়ে ঢুকতে হয়, ওইটা আবার আলাদা করে ঢুকা যায় না। মানে আমাদের পিসির মতো সার্চ করে এইভাবে কানেক্ট করে যাওয়া যায় না, ওদের আলাদা আবার টর ভিপিএনটা ফোনে কানেক্ট করতে হয়, দেন হচ্ছে টর ব্রাউজার অ্যাক্সেস করা যায়। টর ভিপিএন না, টরের যে কানেকশনটা, ওই কানেক্টিভিটিটা আপনার এনাবল করা লাগে। ভাইয়া একটা কথা বলবো হ্যাঁ, বল। ভাইয়া, ওই যে ডার্ক ওয়েবটা ভাইয়া আজকে একটু ডিটেলস একটু বললে ভালো হয় ভাই। ডার্ক ওয়েবের কি নিয়ে কনফিউশন হচ্ছে একটু যদি হ্যাঁ, আমরা আসলে ডার্ক ওয়েব থেকে আমরা কিভাবে তথ্য বের করব, এটাই হচ্ছে ভাইয়া কোশ্চেন আমার। তো আসলে কিভাবে, আসলে আপনি তো এখানে অনেকে ইউটিউবে আজকে ঘাটাঘাটি করছি, অনেকে বলে এটা অনেক ভয়ঙ্কর জিনিস, যে আসলে একটা ক্রাইমের একটা জড়িত হয়ে, যে কোনো সাইডে যে ভিজিট করা যাবে না, বা অনেক রেস্ট্রিকশন তাই যাচ্ছে। তার জন্যই বলতেছে যে আসলে কোনগুলো যাওয়া যাবে কোনগুলো যাওয়া যাবে না, এটা তো বুঝবো না আমরা কোন সাইডে ঢুকে যাচ্ছি, বলা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে কনফিউশনটা তৈরি হচ্ছে ইউটিউব ভিডিওর কারণে। হ্যাঁ ভাইয়া, এটাই। ইউটিউবের ওরা যেটা করে, আপনারাও জানেন যে ইউটিউবে অ্যাড সেল করলে টাকা ইনকাম হয়। তো ওরা এমন ভাবে তথ্যগুলো থাম্বনেইল দিয়ে এমন ভাবে উপস্থাপন করে যাতে বেশি বেশি মানুষ দেখে। এখন ওদের তো এমন একটা প্ল্যাটফর্ম যে ওরা যে আসলে ভুলভাল বলছে, যা মনে চায় বলে যাচ্ছে। হ্যাঁ, আহ এটা ধরার কেউ নেই বা এভাবে কেউ প্রতিক্রিয়া দেখায় না। ও, এটা তো তা- আমি শুনছি যে টর যে ব্রাউজারে আমরা করতেছি এটা টোটালি হিডেন থাকে, তাহলে কিভাবে ওরা বের করবে, এটাই তো প্রশ্ন আমার। আচ্ছা, আমি বলি। আমরা গতদিন একটা ছবি দেখিয়েছিলাম ডার্ক ওয়েবে কনসেপ্ট বোঝাতে, মনে আছে? ওই যে বরফের। নোডের হ্যাঁ, ছবিটা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে মানে দুইটা লেয়ারের কথা বলেছে, ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব। ডিপ ওয়েবের যেই সাইট গুলো, আমরা যে ব্রাউজার ইনস্টল করেছি, এর মাধ্যমেই আমরা ওই টর নেটওয়ার্কের সাথে কানেকশনের একটা চ্যানেল কিন্তু তৈরি করে ফেলেছি। এখন ডিপ ওয়েবের যে সাইট আছে, এগুলো এই টর নেটওয়ার্ক, যেটা ডার্ক ওয়েবে মানে ডিপ ওয়েবের যে নেটওয়ার্ক, এখানে উন্মুক্ত, অনেকটা উন্মুক্ত, আমি বলবো না পুরোপুরি উন্মুক্ত, অনেকটা উন্মুক্ত। ওকে। তো যেটা হচ্ছে, আমরা যে কয়েকটা সার্চ ইঞ্জিন দেখালাম না, আমি জি। আছে, টর্চ আছে, হেস্টেক আছে। সাপোজ আপনি একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভাইয়া সাউন্ড খুঁজতে লো চাচ্ছেন। হয়ে গেছে, শুনতে কষ্ট হচ্ছে। ভাইয়া সম্ভবত আপনার মাইক্রোফোনে কোনো সমস্যা হচ্ছে। মাইক্রোফোন ইস্যু না, মাইক্রোফোন হচ্ছে একদমই মুখের সামনে নেয়া আমার। হ্যাঁ, মানে আপনি একটা কাজ সবসময় করতে তো পারেন, নেট কানেকশনের জুমের যে সমস্যা হতে পারে। অডিও বাটনটা আছে না মাইকের, এইটার ভিতরে অডিও সেটিংসে গিয়ে মাইক্রোফোন ভলিউমটা অটোমেটিক থেকে একদম ফুল করে দিতে পারেন, তাহলে হচ্ছে কথা বলার সময় ফুল সাউন্ড শোনা যাবে। এখানে ভলিউম ফুলই হ্যাঁ, দেয়া, অডিও এটা সেটিংসে এটা করা যায়। মাইক্রোফোনের ভলিউম মানে পুরো ফুল দেয়া। হ্যাঁ, ওকে। এখন আশা করি প্রবলেম হবে না, আমি আবারও নতুন করে রেজ করে দিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, ডিপ ওয়েবের যে সাইট গুলো আছে, তো অনেকগুলোই আমরা এই ডিপ ওয়েবের স্পেশালাইজড যে সার্চ ইঞ্জিন আছে, এগুলো দিয়ে খুঁজে বের করতে পারি। ওকে। রোনালদো থেকে ইকো ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কিভাবে খুঁজে বের করব। ডিপ ওয়েবে ইনভেস্টিগেশন চালাতে গেলে এ ধরনের আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট কি দিয়েছিলাম? আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ছিল, স্যার কিন্তু অ্যাসাইনমেন্ট আমাদেরকে দিছিল। একটা হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হ্যাকার ছিল, ফর্ম হ্যাকার ফিল ফর্ম করতে দিয়ে। হবে। ভাইয়া ফর্ম গুলো অনেকগুলো বুঝতে পারছিলাম না।
মানে এক্সপ্লোর করতে দিয়েছিলেন, বাট কিন্তু বুঝতে পারছিলাম না আর কি। ভাইয়া বেশিরভাগ লিঙ্কের গেলেই আর কি নট ফাউন্ড দেখায়। আমি স্যার 7-8টা পাইছি হ্যাকার ফোরাম আর কি, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ। এখানে যেটা হয়, ওরাও কি করে, ওদের কারণ এই ডার্ক ওয়েবের এই নেটওয়ার্কে গোয়েন্দা সংস্থার এরাও কিন্তু প্রচুর ঘোরাঘুরি করে। হ্যাঁ, মানে ওদের ডেডিকেটেড এফবিআই বলুন, সিআইএ বলুন, ওদের ডেডিকেটেড টিমই আছে বিশাল বড়, যে শুধু এই ডার্ক ওয়েবে শুধু মানুষ দিয়েই করে না, অটোমেটিক বিভিন্ন টুলস আছে, এগুলোতেও ইনভেস্টিগেশন চালাতে থাকে। তো যার কারণে এই যে সাইটগুলো, যেগুলো আপনি মনে করুন ক্লিক করছেন, নট ফাউন্ড দেখাচ্ছে। নট ফাউন্ড দেখাচ্ছে কারণ এই যে ওয়েবসাইট, মনে করেন একটা হ্যাকার ফোরাম সকালে একটা অ্যাড্রেস ব্যবহার করছে, রাতে গিয়ে দেখা গেল অ্যাড্রেস পাল্টে ফেলেছে, ওদের ডোমেইনের অ্যাড্রেস। এখানে তো র্যান্ডম অ্যাড্রেস জেনারেট হচ্ছে। তো এইগুলো মানে সিক্রেটিভ করার জন্য তারা এই কাজগুলো করে। তো যখন এভাবে অ্যাড্রেস পাল্টে ফেলে, তখন আমাদের জন্য তাদের খুঁজে বের করা ডিফিকাল্ট ডিফিকাল্ট করার জন্যই তারা অ্যাড্রেস পাল্টাচ্ছে। ওকে, মানে এটা এমন না যে আমি কিভাবে পাবো। হ্যাকারদের ফোরামগুলোতে কিছু ফোরামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাঝে মধ্যে একটু ঘাটাঘাটি করার মাধ্যমে যদি কোনো মেম্বারের সাথে পরিচয় হয়, বা অনেক সময় মানে এগুলো প্রাইভেট ইনফরমেশন, অনেক কিছু ওরা ইন্টারনালি শেয়ার করে, বাইরের মানুষজন কারোর সাথে সেভাবে শেয়ার করে না। তো দেখা যাচ্ছে যে ওদের আদার্স চ্যানেল বা এরকম কিছু থাকতে পারে, অন্য কোনো অ্যাড্রেস পাল্টালেও সেইখানে আপডেট দিয়ে দিচ্ছে। একবার দেখেছিলাম এটা, হ্যাকারদের ভাবে ফোরাম ব্রিজ, একটা ফোরাম ছিল ব্রিজ ডট, ওরা কি করতো, ওদের সারফেস ওয়েবেও ছিল ওয়েবসাইট, ডার্ক ওয়েবেও ছিল। তো ওদের টেলিগ্রামে আবার চ্যানেল ছিল, যদি কখনো অ্যাড্রেস পাল্টাতো ওরা টেলিগ্রামে আপডেট দিয়ে দিত। কিন্তু পরবর্তীতে এফবিআই ওদের মানে শুধু টেক ডাউনই করেনি, ওদের ডাটাবেস সার্ভার টেলিগ্রাম চ্যানেল পর্যন্ত হ্যাক করে ওখানে মেসেজ দিয়ে দিয়েছে যে এই হ্যাকারদের এই প্রোগ্রামটা এফবিআই হ্যাক করে অ্যাক্সেস নিয়ে ফেলেছে, দিস ইজ নাও আন্ডার কন্ট্রোল অফ এফবিআই, এমন একটা সিনারিও। তো গোয়েন্দা সংস্থাদের ক্রমাগত এ ধরনের অ্যাক্টিভিটির কারণে এই ফোরাম বা যার যত ইলিগাল অ্যাক্টিভিটি যেগুলো আছে, এগুলো খুব সিক্রেটিভ। হ্যাঁ, খুব ক্লোজড সোর্স না হলে সচরাচর এদের খুঁজে পাওয়া যায় না। এবং এটার মানে সহজ সমাধানও নেই যে জাস্ট এরকম একটা টুলস রান করলে না পেয়ে যাবেন, এমনটা না। তারা ইচ্ছাকৃতভাবেই এমন লেয়ার বাই লেয়ার প্রাইভেসি করে রাখে যেন তাদেরকে খুঁজে না পাওয়া যায়। ওকে, তবে এক্ষেত্রে আমাদের যেটা করা যেতে পারে, ক্রমাগত সার্চ করে যাওয়া। হতে পারে সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, সরাসরি হ্যাকার ফোরাম দেখাচ্ছে না, হ্যাঁ, আমি ওটা জাস্ট ব্রিচ কেবল ফোরাম দেখছিলাম, যেটা হচ্ছে যে আপনার এফবিআই করে রাখছে ওটা, হ্যাঁ, ওখানে মেসেজটা দেখানো আছে। হ্যাঁ, এখনো ওদের ডোমেইনে গেলে খুঁজে পাবেন। তো ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে গোয়েন্দারা যেরকম করে যে একটা ক্লু ধরে আরেক দিকে আগায়। সাপোজ একটা হ্যাকার ফোরাম খুঁজছেন, পাচ্ছেন না, তো সোশ্যাল মিডিয়া, ডার্ক ওয়েবেরও সোশ্যাল মিডিয়া বা কি বলে এমনি নর্মাল যে সকল ফোরাম আছে বা যেগুলো আছে, এগুলো তো গিয়ে খুঁজলে বা এখানে গিয়ে কোয়েশ্চেন করলে বা আদার্স পিপলদের যে মেন্টালিটি পোস্ট দিচ্ছে হ্যাকিং রিলেটেড, এরকম মানুষজন তাদের ফলো করলে, তাদের প্রোফাইল বা তাদের সাথে কনভারসেশন করে এখান থেকে হয়তো কোন একটা হ্যাকার ফোরামের লিংক পেতে পারে। আমি জাস্ট একটা টেকনিক বলছি আমার, যে ক্লু ধরে ধরে, আচ্ছা সরাসরি সার্চ ইঞ্জিন করে পাচ্ছি না, কিন্তু এখানে একটা সাইট পেলাম, ওই সাইটে একটা পোস্ট ছিল, এখান থেকে একটা লিংক পেলাম, এই লিংকের থ্রুতে আরেকটা কিছু এক্সপ্লোর করলাম, এরকম এক্সপ্লোর করে করেও হ্যাকার বা এই আপনি যেটা ইনভেস্টিগেট করছেন, যেটা খুঁজে বের করতে চাচ্ছেন, এখানে আগানো যায়। ওকে, মানে এই ফিল্ডটাই হচ্ছে সিক্রেটিভ, এমন ভাবেই তৈরি করা যেন সহজে মানুষ খুঁজে না পায়। তো এখানে আমাদের অনেকটা
মানে চিন্তা কৌশল পাল্টে পাল্টে চেষ্টা করতে হবে। স্যার আপনি ফোরাম বলতে কি ওয়েবসাইট কে বোঝাচ্ছেন? হ্যাঁ, কিন্তু ওয়েবসাইট গুলো একটু ভিন্ন। নর্মাল ওয়েবসাইটে যেটা হয় ব্লগ পোস্ট টোস্ট থাকে, নাথিং এলস, কিন্তু হ্যাকার ফোরাম গুলোতে আপনি মেসেজ দিতে পারবেন, শেয়ার করতে পারবেন, প্রশ্ন শেয়ার করতে পারবেন। অনেকে বিভিন্ন কেন সার্চ করতে বলেছি, হ্যাকার ফোরাম গুলোতে মাঝে মধ্যে হ্যাকিং রিলেটেড বিভিন্ন জিনিসপত্র শেয়ার করে। হ্যাঁ, হ্যাকিং এর টুলস শেয়ার করে। ভাই কমিউনিটি বলা যায় না বলতে গেলে এখানে মানে হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি কমিউনিটি বলা যায়। মাঝে মধ্যে ইন্টারেস্টিং জিনিসপত্র শেয়ার করে, লেখা করে, না হয় একটা পোস্টের থেকে দেখা গেল একটা টেকনিক, নতুন একটা টেকনিক শিখে গেলেন। হ্যাঁ, মানে হ্যাকিং তো একটা বিশাল সমুদ্রের মতো, শেষ নেই। এরকম চমৎকার চমৎকার জিনিসপত্র খুঁজে পেতে আপনাকে হেল্প করবে। আর আরেকটা হচ্ছে, ভয়ের একটা বিষয় আছে। আহ, বাংলাদেশে সেভাবে এখনো নেই, তবে ডার্ক ওয়েবের এই নেটওয়ার্ক ব্যবহার করে যদি আপনি নিজে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওকে, তবে সেটা নেটওয়ার্ক লেভেলে ফরেনসিক অ্যানালাইসিস করে আপনাকে খুঁজে বের করা কষ্ট, কারণ আমরা নিজেরাই দেখেছি ওর মেকানিজমটাই এমন ভাবে তৈরি করা। তবে যদি আপনাকে হাতে নাতে ধরে কেউ, যে আপনি ল্যাপটপে বসে ব্রাউজ করছেন, তখন পিছন থেকে এসে খপ করে ধরে বসে, এটা ভিন্ন হিসাব। তখন অবশ্যই ভয়ের বিষয় আছে। আচ্ছা ভাইয়া, এই যে মাত্র যে কথাটা বললেন যে কেউ যদি দেখে দেন ধরবে, তো আমাদের বাংলাদেশের যারা হচ্ছে যে মানে আইনের যারা লোক আছে, তারা কি মানে সাইবার এর ব্যাপারে মানে এই লাইনের ব্যাপারে কি তারা জানে এত কিছু? তারাও মোটামুটি আইডিয়া রাখে। বিশেষ করে ঢাকায় আমি যত দেখেছি বা ট্রেনিং দিয়েছি, হ্যাঁ, গভর্নমেন্টের এখানেও ট্রেনিং ট্রেনিং দিয়েছি, তো তো মোটামুটি আইডিয়া থাকে তাদের, আপনি অ্যাক্টিভিটি করছেন ইলিগাল। তবে এখনো পর্যন্ত কখনো এইটা শুনিনি যে ডার্ক ওয়েব ব্রাউজার জন্য গ্রেফতার করেছে, এমনটা শুনিনি। তবে যে হ্যাকিং, ইলিগাল হ্যাকিং অ্যাটেম্প্ট যারা করেছে বা করতো, ওদেরকে মাঝে মধ্যে গ্রেফতারের ইনফরমেশন পত্রিকাতে, টিভিতে দেখেছি। ডার্ক ওয়েবে ঘুরতে ঘুরতে কেমন অভিজ্ঞতা হলো? ডার্ক ওয়েবেও ফেসবুকের একটা ডোমেইন ছিল, এখন আছে কিনা আই ডোন্ট, মনে পড়ে না, অনেকদিন দেখি আর ফেসবুকের ডোমেন পাই নাই, বাট ফেসবুকের নাম আর আইডি দিয়ে তার লোকেশন ট্র্যাক করা যায় এমন একটা ওয়েবসাইট পাইছি। এবং টেস্ট করেছেন যে ওখানে কাজ আসলেই না, টেস্ট করি নাই, ওয়েবসাইটের নামটা অনেক আজব, বাট পাইছি আর কি ওয়েবসাইটটা। কিছু করি নাই, একটু আগে ক্লাস শুরু হওয়ার আগে দেখতেছিলাম, তো তখন আপনার ক্লাস শুরু হয়ে গেছে, তাই আর চেক করি নাই। না, এগুলো একটু চেক করে দেখবেন, কারণ ডার্ক ওয়েব তো, এখানে তো অথরিটি নেই, অনেক কিছু আছে আসলে স্ক্যাম। আমাদের এই নর্মাল ফেসবুকে ঢুকলে যেরকম দেখেন না, অনেকে বলে যে আমি হ্যাকার, কোর্স করো আমার কাছে এসে, মানে সব হচ্ছে তাবিজ ব্যবসায়ী। ডার্ক ওয়েবেও এমন আছে, দেখতে মনে হবে আপনার সাইট, আবার কিছু আছে, কিছু সাইট এরকম লোভনীয় কাজ করে দেয়, বলে যে গেলেই ফেসবুক হ্যাক করে দিচ্ছে বা এরকম লোকেশন বের করে দিচ্ছে, বাস্তবে সাইট গুলো হচ্ছে ম্যালিশিয়াস। বাট দেখলাম এটা হচ্ছে স্যার হিডেন উইকির একটা ফোরামের ভিতরে, লেটেস্ট ফোরামের ভিতরে পিন করা ছিল, মানে নাম ছিল হচ্ছে এরকম, মানে কেমনে বলবো নামটা, নামটা আমি চ্যাটে লিখতেছি, নামটা ছিল এরকম। নামের বিষয় না, বিষয়টা হচ্ছে ওদের কাজের, মানে কাজটা, সাইট গুলো যেটা হয় ম্যালিশিয়াস থাকে। ডার্ক ওয়েবের সাথে হ্যাঁ, এটা নামটা এমন ছিল আর কি। একটু আগে ভেরিফাই করে দেখবেন যে আদৌ ওটা কাজ করে কিনা কোনো
আর টর ব্রাউজারের সাথে বিল্ট ইন যে আমাদের অ্যাড ব্লকারটা আছে, ইউ ব্লক অরিজিন, এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে স্ক্রিপ্ট যেগুলো মানে খুব স্ট্রিক্ট পলিসি দিয়ে নিবেন, কারণ এই সাইটগুলো এমন হয় যে লোড হওয়ার সাথে সাথে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট আপনার ব্রাউজারে চলে আসে বা রান হবে। তো ভয় আছে, তো টেস্ট করে দেখুন। ইন্টারেস্টিং, আরো অনেক কিছু ইন্টারেস্টিং খুঁজে পাবেন। আমি আমি পেয়েছিলাম এলিয়েন নিয়ে বই, প্রোগ্রামে এলিয়েন প্লাস ব্ল্যাক ম্যাজিক আছে না, অকাল্ট, এটা নিয়ে খুঁজে পেয়েছিলাম। কিভাবে কি করে, কাকে কিভাবে ডাকতে হয়, হ্যাঁ, ভালো সোল বা খারাপ আত্মা কিভাবে ডাকতে হয়, এই বিচিত্র জিনিসপত্র, এবং অনেক মানে ভ্যালিড ইনফরমেশন গুলো লেখে, এরকম অনেক ইন্টারেস্টিং কিছু আছে এক্সপ্লোর করার। ভাইয়া সাউন্ড আপনার খুবই আস্তে আস্তে ভাই, শোনা যাচ্ছে না। জি ভাই, একটু লাউড বললে অথবা মাইকটা একটু কাছে নিয়ে বললে বেশি বেটার হতো। মাইক্রোফোন একদমই আমার ঠোঁটের সামনে, মানে এর থেকে সামনে নিতে হলে মুখের ভিতরে চলে যাবে, এটা আর সামনে। মাঝে মধ্যে জোরে কথা আসে আবার খুবই মাঝে মধ্যে খুবই জি কথা ভাই, খুবই হয়তো আস্তে, বা ভাই শোনা যাচ্ছে না। পোর্টের সমস্যা, হয়তো বা আপনি একটু যদি জি ভাই, চেক আপনার করে। মাইক্রোফোনের ইন্টারনাল কোনো প্রবলেম হইতে পারে। কথা আমার হেডফোন চাপ দিয়ে শোনা লাগতেছে। একবার আওয়াজ বাড়ে আবার চলে যায় এরকম। আমার হেডসেট যেটা, ওটারও সেম অবস্থা। ওটাও একদম মুখের ঠোঁটের কাছে লাগিয়ে রাখলেও কথা শোনা যায় না। না ভাই, আপনারটা বহুত ক্লিয়ার ভাই। না না, এখন আমি অন্য হেডসেট ইউজ কর ও মানে আচ্ছা। হেডফোন ইউজ করতেছি। আমার ভাইয়ের মতো একদম সেম একটা ক্যাটাগরি রয়েছে, ওইটাও একদম ঠোঁটের সাথে লাগাইলেও কথা শোনা যায় না অপোজিট সাইড থেকে। আচ্ছা আচ্ছা, তো যদি এমন হয় যে একদমই কোনো একটা অংশ শুনতে পাননি, একটু বলবেন, আমি আবার সেটা রিপিট করবো। Okay? আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। ভাই আমরা তো ভার্চুয়াল বক্সের কালি লিনাক্স সেখান থেকে টর ব্রাউজার হচ্ছে যে তারপরে মানে এক্সপ্লোর করতেছি, তো ওইখানে যদি কোনো ম্যালেশিয়াস মানে ডাউনলোড ভুল করে হয়েও যায়, তো ওইটা কি আমাদের উইন্ডোজে কোনো প্রভাব ফেলবে? মানে প্রাথমিকভাবে উইন্ডোজে প্রভাব ফেলতে পারে না, কিন্তু মানে কিছু ম্যালওয়্যার আছে এমন যে ওরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এসকেপ করে বের হয়ে চলে আসতে পারে, মানে এমন ম্যালওয়্যার এখন তৈরি হয়েছে। এবং আবার কিছু ক্ষেত্রে এগুলো খুব বড় বড় হ্যাকার গ্রুপদের তৈরি আসলে, এতটাই ইন্টেলিজেন্ট ম্যালওয়্যার। একদম আমাদের যে হার্ডওয়্যার আছে না, আপনার এই কম্পিউটার খুললে ভিতরে যে মাদারবোর্ড দেখেন, ওই লেয়ারে গিয়ে আক্রমণ করে। ওই লেয়ারে আক্রমণ করলে পৃথিবীর কোনো অ্যান্টিভাইরাস তাকে খুঁজে পাবে না, কারণ অ্যান্টিভাইরাস চলে হচ্ছে অপারেটিং সিস্টেমের উপরে, কিন্তু এটা তো অপারেটিং সিস্টেমের আরো নিচে গিয়ে ডিপে গিয়ে আক্রমণ চালায়। তো ভয় আছে, মানে 100% নিরাপত্তার কথা বলা যায় না, তবে অধিকাংশ অ্যাটাকের, অধিকাংশ ম্যালওয়্যার অ্যাটাকই মানে আটকে যাবে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে, ঠিক আছে, আটকে যায়, কিন্তু একটু এরকম জটিল লেভেলের ম্যালওয়্যার ম্যালিশিয়াস জিনিসপত্র এটার ভয় আছে। মানে একদমই যে আমরা তো নিশ্চিত না যে কোন সাইটে যাচ্ছে সে কি করবে আসলে। তাহলে স্যার আমরা আমাদের ব্রাউজারটাকে কিভাবে আর একটু সিকিউর করতে পারি এইটা একটু দেখাই দিতেন, সেটা ভার্চুয়ালে হোক বা ডিরেক্ট উইন্ডোজে হোক। না, এই যে যে এক্সাম্পলটা দিলাম, যে আমাদের একদমই মানে ফার্মওয়্যার লেভেলে যেগুলো আক্রমণ করে, ওটা তো পৃথিবীর কোনো অ্যান্টিভাইরাসই ধরতে পারবে না, ওরা কি প্রোটেকশন দিব? মানে একদমই ব্রাউজারের দুর্বলতা ব্যবহার করে এমন ভাবে আক্রমণগুলো, ম্যালওয়্যার গুলো আমাদের ডিভাইসে ঢুকে যায়, ধরার কোনো উপায় থাকে না। এবং এই ধরনের ম্যালওয়্যার গুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনে থাকে। 10 মিলিয়ন, $100 মিলিয়ন দিয়ে কিনে তারা এগুলো বিভিন্ন জায়গাতে ডিপ্লয় করে রাখে। ওইটা বিট করার আসলে প্রযুক্তি আমাদের হাতে নেই। যতটা সম্ভব যে আমাদের আরো মানে ভার্চুয়াল
ওগুলা কি গোয়েন্দারা ইউজ করে? শুধু যে গোয়েন্দারা ইউজ করে তা না, বিভিন্ন কি বলে হ্যাকার যে গ্রুপ আছে এরাও ব্যবহার করে। কারণ ওদেরও তো টার্গেট হচ্ছে এই আমরা আপনারাই, এই মানুষদেরকে আক্রমণ করে যদি কিছু পাওয়া যায়। তো একটা নতুন স্যার এরকম ওই যে পেগাসাস এরকম তো শুনছিলাম সব মোবাইলই নাকি হ্যাক করতে পারে। হ্যাঁ, এবং পেগাসাসটা এত ভয়ানক তো ওটা যদি আপনার ডিভাইসে একবার ঢুকে, মানে ওই পেগাসাস থেকে বাঁচার কোনটা? একটাই উপায় থাকে, পেগাসাস থেকে বাঁচার একটাই উপায় যে আপনার মোবাইলটাকে এইটার আগুনে পুড়ায় অথবা অ্যাসিড দিয়ে একদম গলায় ফেলতে হবে। আদারওয়াইজ ওর থেকে বাঁচার আর কোনো উপায় নাই। আপনি পৃথিবীতে এই নেটওয়ার্কেই নেন যেখানেই নেন, ওই একাই একারে ক্লোন করে মনে করেন আপনার ডিভাইস পেগাসাসে আক্রান্ত হয়েছে, এবার আপনার বাসার আরো বাকি যারা আছে সবার ডিভাইস আক্রান্ত হয়ে যাবে। তাহলে যদি কেউ স্যার যে রোমে, ধরেন আমার যে ফোনের রোমটা থাকে এই রোমটা যদি কেউ একদম ফুললি ডিলিট করে দিয়ে নতুন কোনো রোম সেট আপ করে, তাও এই প্যাকেজেস ক্লোন করতে থাকবে? হ্যাঁ, ওর কাছে মানে ও যে আসলে কিভাবে কাজ মানে করে, এটার বেসিকলি অ্যাটাকটা হয় কিসে, পেগাসাস অ্যাটাক করে কিসে? ও হ্যাঁ, করে মাল্টিপল কিসে, মানে ও ওয়েতে, থাকে কোথায় আসলে? ওর নির্দিষ্ট কোনো জায়গা নেই, এবং ও মাল্টি মানে বহুরূপী টাইপের। এমন যে আপনি যেই এনভায়রনমেন্টেই দেন ও নিজের মতো করে এখানে খাপ খাইয়ে নেবে। আপনি সাপোজ মোবাইল টার্ন অফ করে ইন্টারনেট টিন্টারনেট সব বন্ধ করে রেখেছেন, ও এই অবস্থাতেও মোবাইলের ব্যাটারি তো জাস্ট কানেক্ট করা, নিজেই ব্যাটারি থেকে একটু করে পাওয়ার নিবে, নেট বন্ধ, কোনো অসুবিধা নেই। সিমের যে নেটওয়ার্ক আছে এইটা ব্যবহার করে সে কমিউনিকেশন করতে থাকবে। ওকে, মানে আচ্ছা ভাইয়া, এই যে যে ট্র্যাকিং গুলা মানে কোনো ডিভাইসের যে ট্র্যাকিং গুলা, সাপোজ কোনো একটা হচ্ছে যে পুলিশ একটা মোবাইলের ট্র্যাক করতেছে, এগুলো কি হচ্ছে যে মোবাইল নেটওয়ার্কের মানে সিমের যে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ট্র্যাক করে, নাকি এটা মানে স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করে? দুই ভাবেই করতে পারে। আমাদের আহ আমার এক ব্যাচে একজন পুলিশ ছিল, ওনার কাছ থেকে অভিজ্ঞতাটা শোনা। তো পুরোটা উনি ডিসক্লোজ করেনি, যতটুকু বাইরে থেকে আমরা জানতে পারি। হ্যাঁ, যখন মোবাইলে ট্র্যাক করে, মোবাইল ডাটা যদি অন থাকে, মোবাইল ডাটা অন থাকলে বিটিআরসির ওখানে তো সব কমিউনিকেশন ওই ওই বিটিআরসি থ্রুতেই হবে। আমাদের পুরো বাংলাদেশের ইন্টারনেট সেন্ট্রাল যে নিয়ন্ত্রণ, এটা বিটিআরসি থ্রুতে হয়। তো ওখানে প্যানেল আছে, ওইখান থেকে ইনফরমেশন নিয়ে পিন পয়েন্ট করে খুঁজে বের করে ফেলতে পারে। আবার যদি এমন হয় যে শুধু সিমের ইনফরমেশন জানে, সেক্ষেত্রে কোন টাওয়ার থেকে আমরা কমিউনিকেশন, যেমন আপনি এই ওই মুহূর্তে আপনার বাসার কাছে যে টাওয়ারটা আছে, ওখান থেকে কিন্তু আপনার সিম কানেক্টেড ওইটা থ্রুতে, যদিও পিন পয়েন্ট করে লোকেশন একবারই তারা পায় না, এটা একটা আইডিয়া পায় যে এই এলাকাতে মানুষটা আছে। এরকম কয়েকটা টেকনিকে তারা আমাদের ট্র্যাক করে। ওটা অ্যাটাক হয় কই থেকে ভাইরাসটা? মানে ওটা কেমন করে আসে? কেউ পাঠায় না অটোমেটিকলি ওটা ভাইরাস আসে? কিসের কথা বলছেন? ওই যে কি নাম ওটার বললেন, যে মোবাইল পুরাই দিতে ভাইয়া হবে? হচ্ছে প্যাগাসাসের কথা বলতেছেন। পেগাসাসের পেগাসাসের জন্য কোনো হোস্টেরও দরকার নেই। এতে শেখ হাসিনা পেগাসাসের স্পাইওয়্যার যখন কিনেছে, গতদিন মেবি বলছিলাম আপনাদের ক্লাসে বা অন্য ব্যাচের ক্লাসে, তো ওই গাড়িগুলো আপনার কাছাকাছি রেঞ্জে এসে কি করতে পারে, ওই স্পাইওয়্যার পেগাসাস তো কিনেছেই, প্লাস অন্য আরো কোনো স্পাইওয়্যারও সে কিনেছিল, ওটা রান করছে। শেখ হাসিনা স্যার এটা নিয়ে আমাদেরকে কিছু বলেন নাই, যদি একটু বলতেন শুনতাম আর কি। আচ্ছা, এটা নিয়ে বাংলা ভিশনে প্রতিবেদনও করেছে, ইউটিউবে একটা দেখতে পান যে সে প্রচুর টাকা পয়সা খরচ করেছে, এবং ও ক্ষমতায় থাকাকালীনই আল জাজিরা একটা নিউজ করলো না, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, ওখানে কিন্তু ওই সে যে পেগাসাস স্পাইওয়্যার কিনেছে, ওই পে অর্ডার, ওই টাকার যে ট্রানজাকশন হচ্ছে, ওই ওয়ার্ক অর্ডারের কাগজ সহ কিন্তু দেখিয়েছিল আল জাজিরা, কিনে বাংলাদেশে
আমরা কতজন যে আক্রান্ত হয়ে আছি উই ডোন্ট নো, কিন্তু অনেক কিছু ট্রেস করতে ডিজিএফআই থ্রুতে অনেক মানুষের এই ভাইরাসটা মোবাইলে কি করে আসলে, মানে মোবাইলে সব ডেটা কি করে? না, ও মূলত হচ্ছে স্পাইওয়্যার, কাজই হচ্ছে নজরদারি করা আপনার ডিভাইসের এভরিথিং, ফোন কল, ছবি, ক্যামেরা, হ্যাঁ, সব ডাটা। ওটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আছে, মানে ডিজিএফআই বা এনএসআই যে এটা দায়িত্বে ছিল তার কাছে, আলটিমেটলি শেখ হাসিনার কাছেই যেত। তো ওই প্যানেলে ডাটাগুলো পাস করে দেয়। সে যদি চায় ওখান থেকে কমান্ড দিতে পারে যে আমার শুধু ফোন কলের ইনফরমেশন গুলো, তো আপনার ডিভাইস থেকে আপনার ফোন কলের ইনফরমেশন গুলো তার কাছে চলে যাবে। ফোনে যা যা আমরা কথা বলেছি এবং এগুলো শেখ হাসিনার কাছে রিপোর্টও হতো। হ্যাঁ, ওই ওর ও পালায় যাওয়ার কয়দিন পরেই এরকম কিছু ডকুমেন্ট কিন্তু অনলাইনে শেয়ার হয়েছে, আমিও পড়েছি একটা, কে লিক করেছে আই ডোন্ট নো, কিন্তু দেখেছিলাম যে একদম লিখিত আকারে শেখ হাসিনার কাছে যেত যে কে ফোনে কি কথা বলেছে, এবং মানে গোয়েন্দারাই ওখানে হাইলাইট করে দিত যে এই পয়েন্ট নিয়ে বলেছে, এই এই টপিকে কথা বলেছে, সবকিছু ওর কাছে দিত। শুধু স্পাইওয়্যার না, এনটিএমসি যেটা, হ্যাঁ, মানে নর্মালি যে ফোন কলে যে কথা বলি এটা নজরদারি করতো এনটিএমসি, ওই সেনাবাহিনীর জিয়াউল আহসান যে, মেজর জেনারেল জিয়াউল আহসান, এ হচ্ছে ওটার হেড ছিল। যদি ফোন কল, সরাসরি ফোন কলের কথা এভরিথিং রেকর্ড করে করে শেখ হাসিনার কাছে যেত, আর স্পাইওয়্যার তো সাথে আছে, স্পাইওয়্যার ছড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ পার্সন টার্সন যারা আছে, বিএনপি নেতা টেতা যারা আছে, এদের ডিভাইসে এগুলো ছড়িয়ে দিত, দিয়ে তারা যা যা করে, যা অ্যাক্টিভিটি করে সবকিছু ট্রেস করত। মানুষজন সেদিন ভুল করেছে, গণভবনে হামলা না করে, গণভবনে কিছু ছিল না, মানুষ গেছে কি বলে হাঁস মুরগি চুরি করতে, ওটা না করে এনটিএমসি বা এরকম জায়গায় যেত। ওইখানে আমাদের যেভাবে কন্ট্রোল করা হতো, আমাদের যা যা ইনফরমেশন ওখানে স্টোর করা হয়েছিল, ওগুলো উদ্ধার করা বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানে অনেক সেন্সিটিভ অনেক কিছু ছিল। কিন্তু জিয়াউল হাসান সময় পেয়েছে, ও ওকে ও দেশ ছেড়েছে বা ওর ক্ষমতা থেকে সরিয়েছে আরো পরে, এই কয়দিনের ভিতরে ও যা যা এরকম অপকর্ম করেছে হাসিনার নির্দেশে সবই আসলে প্রায় মুছে ফেলতে সক্ষম হয়েছে, আমার বিশ্বাস যেটা। স্যার এমন সফটওয়্যার কারো কাছে থাকলে মানে প্রাইভেসি তো শেষ, মানে পেগাসাসের মতন সফটওয়্যার থাকলে এ তো বাঁচার কোনো উপায় নাই। তার চেয়েও ভয়ানক বিষয় হলো পেগাসাসের নাম তো জানি, আর বাকি যেগুলোর নাম জানি না। আরো তো এরকম মানে ইসরায়েলের এরকম প্রতিষ্ঠানই আছে, হ্যাঁ, একাধিক প্রতিষ্ঠান আছে যাদের কাজই হচ্ছে এরকম টপ লেভেলের স্পাইওয়্যার তৈরি করা, গভর্নমেন্ট ইন্টেলিজেন্স সাপ্লাই দেয়া। পেগাসাসের নাম আসলে ওই যে সৌদি যুবরাজ সালমান ভেসে গেল কি একটা ইস্যুতে জানি, তখন এটার নামটা লিক হয়েছে। হ্যাঁ, আদারওয়াইজ এটার নামও আমরা জানতাম না, শুধু একটার নাম জেনেছি, কিন্তু ওই ওই সেম প্রতিষ্ঠানের কাজ, ওদের বিজনেসই হচ্ছে এরকম স্পাইওয়্যার তৈরি করা, সেল করা। একটা প্রতিষ্ঠানের যদি এই অবস্থা হয়, বাকি আরো কত প্রতিষ্ঠান আছে, আরো কত কত স্পাইওয়্যার অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, উই ডোন্ট নো। অনলাইনটা এখন প্রচন্ড ভয়ানক একটা জায়গা হয়ে গেছে, শুধু ভাবলে কম্পিউটারে আর ক্যামেরা লাগানো যাবে না এখন থেকে। হ্যাঁ, স্নোডেন মুভি দেখলে বোঝা যায়। ক্যামেরার দরকার আছে। এই যে আমাদের বাসায় যে ওয়াইফাই, যে আমাদের রাউটার লাগানো, একটা রিসার্চ পেপার সরাসরি প্রমাণ করে দেখিয়েছে যে শুধুমাত্র আপনার বাসার ওয়াইফাই সিগন্যালের ডাটা যদি মানে হয় থাকে, সেইটা দিয়ে রিয়েল টাইমে মনিটর করা সম্ভব। মানে সিগন্যালটা কি হয়, বাধাগ্রস্ত হয় না, অনেকটা এভাবে কল্পনা করতে হয় পানির মতো। আপনি একটা দেয়ালে পানি ছুঁড়ে মারলে কি হচ্ছে, দেয়ালে পানিটা ধাক্কা খেয়ে আবার ব্যাক আসছে না, ওই ওয়েভ গুলো, ওয়াইফাই ওয়েভ গুলো কিন্তু সেম।
এই ওয়েভের মাধ্যমে আপনার বাসার একটা 3D ম্যাপ মতো বানিয়ে ফেলা সম্ভব। আপনি আপনার ঘরে বই বসে আছেন, হ্যাঁ, ট্যাং উঁচা করে ক্লাস করছেন না শুয়ে শুয়ে ক্লাস করছেন, এটাও বোঝা সম্ভব। তারও আগে, অনেক আগে থেকে এই যে আপনার সামনে যে মোবাইল ডিভাইসটা বসে আছে, তাকে নিতান্ত নিরীহ মনে হলেও আপনারা মোবাইল ডিভাইসে এখনো পাবেন, হ্যাঁ, অ্যাপলে বা মোবাইল ডিভাইসে স্টেপ ট্র্যাকার অ্যাপস আছে। স্টেপস ট্র্যাকার অ্যাপস গুলো কি করে যে আমরা কত কদম হেঁটেছি সেটা কাউন্ট রাখে। প্রথম যখন আমি আইফোনে স্টেপস ট্র্যাকার বিল্ট ইন ছিল ব্যবহার করতাম, তখন দেখেছি যে আচ্ছা আমি ঘরের ভিতরে বা টেবিলের উপরে মোবাইল রেখে ঘরের ভিতরে হেঁটে বেড়াচ্ছি, সে একা একা কাউন্ট করে বলছে আমি 3 স্টেপ 4 স্টেপ হেঁটেছি। পরে একদিন একটা লেখাতে এরকম পড়লাম যে যেটা হয় নর্মালি আমাদের যে মোবাইল ডিভাইস গুলো বাসা বাড়িতে আছে, এরাও কি করে এই যে ওয়েভের ভিত্তিতে বেস করে ডিটারমাইন করতে পারে যে আমরা আদৌ ঘরের ভিতরে হাঁটা চলা করছি কিনা থাকছি কিনা। ওকে, আপনার ক্যামেরা করার দরকার নেই, আপনাকে ট্রেস করার অনেক ওয়ে আছে। আপনার ওয়াইফাই সিগন্যাল এবং আপনার এই সামনে যে ডিভাইসটা আছে তাকে ব্যবহার করে। আপু আপনার মাইক ওপেন করা, শাহনাজ আপু মাইকটা মিউট করেন প্লিজ। যাই হোক, 25 জন দিয়েছেন, বাকিরা দেননি। ভালো, আস্তে আস্তে ঝরে পড়া ভালো। ধীরে সুস্থে। এখানে অনেকেই আছে যারা রেগুলার ক্লাস হয়, জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু ক্লাস করেন, যে অ্যাসাইনমেন্ট দেননি। এক্সপ্লোর স্যার না করলে কোনোভাবে ফল কি মাইকটা ইমপ্রুভ করা যায়? বুঝিনি। একদম লো ভয়েস, মানে আজকে শোনাই যাচ্ছে না একদম। মানে আসলে আমার কাছে উপায় নেই, একদমই মুখের সামনে কথা বলছি। ভাইয়া আপনার আসলে কাছে একটা ভাইয়া অনেক রিকোয়েস্ট লো। থাকবে, আপনি একটু মানে মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেখেন ঠিক হয় কিনা, একটা রিকোয়েস্ট ভাই। অল্টারনেটিভ অল্টারনেটিভ মাইক্রোফোন নেই। অল্টারনেটিভ যেটা আছে সেটা হচ্ছে শুধু মাইক্রোফোন। শুধু মাইক্রোফোন দিলে যেটা হবে, ইউটিউব ভিডিও রেকর্ড করে দিতে, আপনাদের কথা শুনতে পাবো না, কোনো সাউন্ড হবে না, শুধু কথা আমি এই প্রান্ত থেকে বলে যাব। যদি চান সেটা ভাইয়া কানেক্ট অনেক লো, করতে পারি। মানে শুনতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে আমি স্টুডিওর মাইক্রোফোন যেটা সেখানে করছি, কিন্তু যেটা হবে আপনাদের ওই প্রান্ত থেকে কোনো ইনপুট বা এগুলো কিন্তু শুনতে পাবো না। ওকে। আচ্ছা ভাই, আমরা চ্যাটে নাই লিখে দিলাম যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা কথা বললে কি শুনতে পাবো আমরা, নাকি সবাই চুপ করে আছেন? নীরবতা ভাই। না ভাই, শোনা যাচ্ছে। না তো যাচ্ছে, কিন্তু স্যার তো মিউট করে আছে। উনি মাইক চেঞ্জ করতেছে, টাইম দিই আমরা। হ্যালো,
এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ, আমরা পারফেক্ট। শুনতে পাচ্ছি। তা আমাদের আপনারা কথা কি বললেই আপনি তো স্যার শুনতে শোনা শুনতে পাচ্ছেন? যাচ্ছে। পাচ্ছেন, চ্যাটে একটু রেসপন্স করুন। এই চ্যাটে বলেন। ওকে ওকে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে একটু মানে সাইলেন্ট মোডে আমাকে ক্লাস কন্টিনিউ করতে হবে, নো প্রবলেম। আচ্ছা, তো ডার্ক ওয়েব নিয়ে আশা করি তেমন কোশ্চেন নেই আর কারো। যারা অ্যাসাইনমেন্ট দেননি বা কিছু এক্সপ্লোর করেনি, আমি জানি না তাদের আদৌ কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু যেটা হবে যে আসলে এক্সপ্লোর না করার কারণে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার আসলে ল্যাকিংসটা কোথায় বা আদৌ কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, যারা অ্যাসাইনমেন্ট দেননি ক্ষতিটা আসলে আপনাদেরই হয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের আজকে আরেকটা হ্যাকিং টেকনিকের আলোচনা করি। কেন আমাদের এই আলোচনা এবং কি কি আমরা আজকে জানবো। ওকে, তো নাম্বার ওয়ান যেটা ইস্যু, ডসেট একটা কিভাবে কাজ করে বা এটাকে মেকানিজমটা কি, এটা একটু উম, না, আগে মেকানিজমটা বোঝাই, হ্যাঁ, না হলে কেন এটা নিয়ে কথা বলবো বা এটা জানা দরকার, এটা রিয়েলাইজ করতে পারবেন না। ওকে, তো আগে একটু এটা নিয়ে কথা বলি যে আক্রমণটা আসলে কি। ওকে, এই ডসকে, ডিওএস কে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা কি জিনিস, এটা বোঝার খুব সহজ একটা উদাহরণ হচ্ছে এই আপনার সামনেই মনে করুন, আচ্ছা, এই আপনার সামনেই মনে করুন একটা মোবাইল ডিভাইস যদি রেখে দেই, কি হবে? আমি যদি এখন এটাতে ফোন কল দিই, আপনি ধরতে পারবেন অ্যাটলিস্ট, তাই না? যদি এমন হয় আমি আপনার সামনে দুইটা মোবাইল রেখে দিয়েছি, দুইটাতেই কল দিচ্ছি, তাও দেখা যাবে হ্যাঁ ঠিক আছে, দুই হাতে দুইটা মোবাইল ধরে আপনি কথা বলতে পারছেন। কিন্তু যদি এমন হয় যে আপনার সামনে আমি চারটা মোবাইল রেখে দিলাম এবং চারটা মোবাইলে ফোন কল দিয়ে শেখ হাসিনার যে সেই বিখ্যাত লেকচার স্বজন হারানোর বেদনা, সেই গান ছেড়ে দিলাম, ঠিক আছে, তখন ঘটনাটা কি দাঁড়াবে? আপনার টোটাল আল্লাহ তাআলা কান দিয়েছে দুইটা, ঠিক আছে, এমনিতেই একটা অত্যাচার, যেই ইনপুট আপনাকে দিচ্ছি স্বজন হারানোর বেদনা, সেটা নিতান্তই মাথা ব্যথা করার মতো একটা শব্দ, এবং এবং আপনার ক্যাপাসিটির চেয়ে বেশি, ধারণ ক্ষমতার চেয়ে বেশি ইনপুট আমি আপনাকে দিচ্ছি। এখন যদি এমন হয় চারটা না, আমি ছয়টা মোবাইলে একসাথে কল দিয়েছি, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? আপনি কি ছয়টা একসাথে কল রিসিভ করতে পারবেন? না, দুই কানে ছয়টা মোবাইল একসাথে দিতে পারবেন? আপনি ধরতেই তো পারবেন না, হাতেই নাগাল পাবে না। তো আমাদের হিউম্যান লাইফে কি হচ্ছে, একটা ক্যাপাসিটি আছে। তো আমি একটা বড় জোর দুইটা ডিভাইসে আমি একই সাথে ইনপুট আউটপুটের কাজ করতে পারি, তাও দুইটা ডিভাইস আমার ক্যাপাসিটির অনেক উপরে, তাই না? তো এর চেয়ে বেশি দিলে আমার কি হবে, যে আমি হয়তো একজনকে সার্ভিস দিতে পারছি, বাকিদের কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না, বা একজনের দেয়া শেষ তারপর আরেকজনকে দিচ্ছি, আর বাকিরা সবাই হোল্ড করে বসে আছে, লাইন ধরে বসে আছে, কারোর সাথে আমি কথা বলতে পারছি না, তাই না? তো তখন পুরো ঘটনাটা হয়ে যাচ্ছে কি ডিসরাপশন। ওকে, তো ডস অ্যাটাকের কিন্তু এসকে আপনার প্রবলেম যেটা,
সিকিউরিটি ফিল্ডে যদি অনেকটা সময় দেয়া না যায়, এমনিতেই সিকিউরিটি খুব অ্যাডভান্সড টপিক। ইউনিভার্সিটিতেও এই ইনফরমেশন সিকিউরিটি বা এই নেটওয়ার্ক সিকিউরিটি কোর্স তাই দেয় ফাইনাল ইয়ারে গিয়ে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে এই আলোচনাই করে না। এত অ্যাডভান্স লেভেলের জিনিস ইউনিভার্সিটি লেভেলে তাও ফাইনাল ইয়ারে আলোচনা করে। তো আপনাদের ক্ষেত্রেও আহ, যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করতে, কিন্তু এগুলো খুব কঠিন টপিক। ওকে, একটু বাসায় যদি সময় না দেন, অ্যাসাইনমেন্ট গুলো করে প্র্যাকটিস না করেন, আহ, আপনার জন্য কোর্স, সবার জন্যই কোর্সটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং আলটিমেটলি কোর্স থেকে যে একটা আউটপুট নিতে চাচ্ছেন সেটা কিন্তু নেওয়া সম্ভব হবে না। জব হোল্ডারদের জন্য এটা আরো বেশি কঠিন। আমিও রিয়েলাইজ করতে পারি, কারণ সারাদিন অফিস করার পরে রাতে এসে মন চায় না যে আদৌ একটু পড়তে বসি। হ্যাঁ, একটু বিশ্রাম নিতে মন চায়, এটা এটা খুব নর্মাল। তবে যদি যতটা সম্ভব একটু টাইম ম্যানেজ করা যায়, যদিও এটা আমি জানি ডিফিকাল্ট, ডেইলি মানে ফুল টাইম জব করে আসলে যতই বলি এটা খুব ডিফিকাল্ট, চাইলেই করা যায় না। তারপরেও দেখুন, যদি একটু সময় বাসায় স্টাডি করার জন্য ম্যানেজ না করেন, এটা আপনার জন্য যেটা হবে যে মানে টাকাগুলো ওয়েস্ট হবে। বেতনের গোনা টাকা, সেখান থেকে টাকা দিয়ে আপনি কোর্সে ভর্তি হয়েছেন। ওকে, একটু এখানে টাকা যেমন একটা ইনভেস্টমেন্ট, টাইমটাও একটা ইনভেস্টমেন্ট। ওকে, একটু টাইম ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, খুব খুব টাফ হয়ে যাবে। আমার মোবাইল চার্জে লাগানো, তখন হবে আরেক কাহিনী। দেখা যাবে কথা বলতে বলতে ঠাস করে মোবাইল বন্ধ হয়ে গেল, আর আপনাদের সাথে কথাই বলতে পারছি না। এর চেয়ে ওয়ান ওয়ে যে কমিউনিকেশন হচ্ছে, অ্যাটলিস্ট ক্লাসটা কন্টিনিউ করা যাচ্ছে। ওকে, আচ্ছা, ডস অ্যাটাকের কথা বলছিলাম। ডস অ্যাটাক জিনিসটা কি, কিভাবে কাজ করে? তো এখন আমরা যে কম্পিউটারের ক্ষেত্রে যে বিবেচনা করি, এখন যদিও অধিকাংশ মানুষই কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে, যেমন একজনে অলরেডি কোশ্চেনটা করেছেন যে এটা কি নেটওয়ার্ক ট্রাফিকের অ্যাটাক কিনা, তো বোঝানোর সুবিধার্থে আমরা নেটওয়ার্ক ট্রাফিক দিয়ে বলছি, কিন্তু এটা যে কোনো জায়গায় হতে পারে। মূল কনসেপ্টটা হচ্ছে যে আমার যা ক্যাপাসিটির ওভারফ্লো করে দিব। হ্যাঁ, যার কারণে এই ডস অ্যাটাকটাকে কেউ কেউ কি বলে ডাকে জানেন? স্ট্রেস টেস্টিং অ্যাটাক। যে ওই, মনে করে একটা মানুষ কি হচ্ছে, সে 50 কেজি বস্তা মাথায় নিতে পারে, সে আরো কত বস্তা মাথায় নিতে পারে, এটা যে টেস্ট করছে, মানে আরো 100 কেজি তার মাথায় চাপিয়ে দেওয়া, কত স্ট্রেস সে নিতে পারে, তার ক্যাপাসিটি কত। হ্যাঁ, স্ট্রেস টেস্টিং অ্যাটাকও, স্ট্রেস বা লোড টেস্টিং অ্যাটাকও বলা হয়ে থাকে। লোড টেস্ট অ্যাটাক বলা হয় না, ওই ক্ষেত্রে টেস্টিং বলা হয়ে থাকে। আর ডস এর ক্ষেত্রে এটা একটা অ্যাটাক, মানে হ্যাকিং এর টেকনিক, আর এটাকে সুন্দর ভাষায় টেস্টিং বলেও কেউ কেউ ডাকে। যা আমি, তো এটা নেটওয়ার্কের ক্ষেত্রেও হতে পারে, অপারেটিং সিস্টেম লেভেলেও হতে পারে, প্রোগ্রামিং এর ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। যে আমার কি পরিমাণ স্ট্রেস, কি পরিমাণ লোড সে নিতে পারে, সেটা আমরা চেক করব। ওকে, আচ্ছা, কম্পিউটারের ক্ষেত্রে কি হয় মেকানিজমটা? মনে করুন আমার একটা সার্ভার আছে, ফর এক্সাম্পল ওয়েবসাইটের ক্ষেত্রে যদি বিবেচনা করি, তার একটা পোর্ট আছে, তাই না? আমাদের ওয়েবসাইটে কি হয়, 443 নাম্বার পোর্টটা মোস্টলি ব্যবহার হয়ে থাকে। এই শিখনের কথা যে বিবেচনা করেন, তাদের 443 নাম্বার পোর্ট ব্যবহার করছে। তো এখন এই যে পোর্টটা,
তার কিন্তু একটা ক্যাপাসিটি আছে। ফর এক্সাম্পল, সে 10,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। ওকে, 10,000 রিকোয়েস্ট যদি হ্যান্ডেল করতে পারে, তা আমি এখান থেকে ক্রমাগত, আমার একটা কম্পিউটার এখান থেকে ক্রমাগত এত পরিমাণ রিকোয়েস্ট পাঠাচ্ছি অল্প করে, মনে করুন 1 কিলোবাইট বা তার চেয়েও ছোট, হ্যাঁ, 10 বাইটের ছোট ছোট প্যাকেট তাকে পাঠাচ্ছি, একদম ছোট ছোট প্যাকেট, কিন্তু অনেক প্যাকেট, অনেক রিকোয়েস্ট তাকে পাঠাচ্ছি। মনে করুন 20,000 রিকোয়েস্ট তাকে পাঠিয়েছি। ওকে, তো এইটা তখন কি হচ্ছে, আমার ওই সার্ভারের জন্য ডস অ্যাটাক হয়ে যাচ্ছে। এখানে মূল পার্ট, আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো এই যে ডস অ্যাটাক, এতে কিন্তু আমি এই সার্ভারে কোনো অ্যাক্সেস পাচ্ছি না। খেয়াল করবেন, আমি কিন্তু সার্ভারে কোনো অ্যাক্সেস পাচ্ছি না। যেটা হচ্ছে, মনে করুন এই পাশ থেকে আহ, অন্য কেউ একজন সাইটটা ভিজিটের জন্য চেষ্টা করছে, কিন্তু কম্পিউটার এদিকে এই যে পোর্ট, সে আমার রিকোয়েস্ট নিয়ে ব্যস্ত, সে বাকি আর কাউকে সার্ভিস দিতে পারছে না, বাকি কাউকে রিপ্লাই দিতে পারছে না। ওকে, আমার আমার একার যন্ত্রণাতেই সে অস্থির, তার সার্ভিস আনঅ্যাভেইলেবল হয়ে যাবে, সে বাকিদের কারো সার্ভিস দিতে পারবে না। কিন্তু তার মানে এই না যে হ্যাকারের কাছে এই কম্পিউটারে কোনো অ্যাক্সেস চলে যাবে, এরকমটা কিন্তু হয় না। ওকে, ডস এটাকে কনসেপ্ট হচ্ছে সার্ভিসটা ডিসেবল করে রাখবো, যাতে বাকি, মানে আমিও ভিজিট করব না, বাকিরাও কেউ ভিজিট করতে পারবে না। এই যে শিখনের ওয়েবসাইট মাঝে মধ্যে ডাউন দেখেন না, যদিও সেখানে ডস অ্যাটাক দেওয়া হয় না, কিন্তু ঘটনাটা কি হয় জানেন, এই যে রাতের বেলায় অনেকগুলো ব্যাচ, তো হ্যাকিং এরই দেখা যায় 2-3টা ব্যাচ থাকে, মানে এক ব্যাচে এভারেজে মনে করুন 30 জন স্টুডেন্ট, আর অন্যান্য ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, বিভিন্নগুলো ব্যাচ আছে, এবং সবাই প্রায় দেখা যায় এই রাতের 9, মানে 8টা বা 10টা এই ব্যাচগুলোতে ক্লাস করে। তো এই টাইমটাতে সবাই গণহারে এরকম লগ ইনের চেষ্টা করে, এরকম অনেক হাজার হাজার রিকোয়েস্ট দেয়। ওদের সার্ভার কি মানে আমি যেটা গেস করি, যে ওদের সার্ভার এই এত রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে না, ডাউন হয়ে যায়। হ্যাঁ, যে আপনারাও মাঝে মধ্যে গ্রুপে বলেন না যে সেখানে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, লগ ইন করা যাচ্ছে না, যাবে কি করে, হাজার খানেক এরকম মানুষ সার্ভার লগ ইন ডাউন করে হলে কি বসে ওটা আছে বা নিজে লগ নিজে ইনের চেষ্টা করছে। ওকে, সার্ভার ডাউন করলে কি ওটা নিজে নিজে আবার হ্যাঁ, স্টার্ট সাইবার হয় না অ্যাটাক তো কাউকে? একটা স্ক্যামার গ্রুপ, এবং ভণ্ড ব্যবসায়ী গ্রুপ আর কি, ওরা এরকম হম্বি তম্বি করে, এবং কিন্তু আক্রমণ বলতে সর্বোচ্চ এরকম কিছু ফ্রি টুলস ব্যবহার করে এই একটা ডস অ্যাটাক, এর বাইরে তারা কিছু করতে পারে না। ওকে, এবং মেকানিজমই দেখুন, যে ডস অ্যাটাকে যেটা হয় যে সার্ভিসটা ডিজেবল, তো সবার ক্ষেত্রেও প্রযোজ্য না, সার্ভিসটা একটু ডাউন হয়ে থাকে, কিন্তু এতে হ্যাক হয় না, বা আমি যদি অ্যাক্সেস যেটা বোঝায় যে আমার সিস্টেমের অ্যাক্সেস পাবো, এই এই ঘটনাগুলো কিন্তু ঘটে না। ঠিক আছে? তো আলটিমেটলি ডস অ্যাটাক দিয়ে ক্রেডিট নেওয়ার মতো কিছু আসলে নেই, অন্যের লেখা টুলস জাস্ট রান করে বসে আছে, নাথিং এলস। ওকে, মুবাশশির মির্জা, একটু কষ্ট করে বাংলা ফন্ট অথবা পুরোপুরি ইংরেজিতে লিখুন, বাংলিশ বোঝা কষ্ট। আচ্ছা, যেটা বলছিলাম, তো ডস এটাকে ক্ষেত্রে যেটা করা যায়, আমরা সিঙ্গেল আইপি থেকে অনেক রিকোয়েস্ট আসছে, আমি এটাকে এখানে একটা ব্লক দিয়ে দিলাম, ওই আইপি অ্যাড্রেসটাকে যদি ব্লক করে দেই, ডস এটা কিন্তু প্রিভেন্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এই প্রিভেন্টও যেহেতু সহজ, হ্যাকাররা কি করলো, ভেবে চিন্তে আরো টেকনিক বের করলো, যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ডিভাইস থেকে রিকোয়েস্ট পাঠাবো না, গ্লোবালি বিভিন্ন কম্পিউটারে আমরা ছোট ছোট ম্যালওয়্যার ছড়িয়ে দিব। হ্যাঁ, মনে করুন আমরা বিভিন্ন কিছু ডাউনলোড করি না, এই যে মনে করুন ট্রেডিং অ্যাপস, ফর এক্সাম্পল, ট্রেডিং অ্যাপস আপনারা সবাই গণহারে টাকা ইনকামের জন্য ডাউনলোড করছেন, কিন্তু সেটা কি হচ্ছে, ওই অ্যাপস তো নিজেও একটা প্রোগ্রাম, তার ভিতরে হ্যাকাররা মনে করুন এরকম ছোট স্ক্রিপ্ট যুক্ত করে দিল, সেভাবেই তারা পাবলিশ করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে
মানুষের কাছে, ম্যাস পিপলের কাছে ছড়িয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, আমার যখন আক্রমণ করা থাকে গ্লোবালি এরকম হাজার হাজার লাখ লাখ পিসি একসাথে আক্রমণ চালাচ্ছে। ওকে, এইভাবে যখন আক্রমণটা চালায় তখন এইটাকে বলা হয়ে থাকে ডিডস, ডিস্ট্রিবিউটেড ডেনায়েল অফ সার্ভিস অ্যাটাক। ডিস্ট্রিবিউটেড, তাতে কি হচ্ছে, আমার আক্রমণটা সিঙ্গেল সোর্স থেকে হচ্ছে না, মাল্টিপল সোর্স থেকে হচ্ছে। তো তখন আসলে সিঙ্গেল কাউকে ব্লক দিয়ে থামানো যায় না। হ্যাঁ, এবং এই ডিডস আক্রমণগুলো ডিফিকাল্ট থামানো। যদিও এখানে কিছু সলিউশন আছে, এটা নিয়েও একটু বলি, আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, 40 ডিডস, এগুলো হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে এই ধরনের সলিউশন ব্যবহার করে। যদিও এটা হচ্ছে যারা নেটওয়ার্ক ডিফেন্স করে তাদের কাজে লাগে, কিন্তু আপনারা জেনে রাখুন, যদি আপনার ক্লায়েন্ট কখনো, ক্লায়েন্ট আপনাকে বলবে না যে ডস অ্যাটাক থামিয়ে দাও, কিন্তু তাকে অ্যাটলিস্ট নিজে থেকে হলেও সাজেশন দিতে পারবেন যে আচ্ছা এরকম গ্লোবাল স্ট্যান্ডার্ড বা এরকম অনেক ভালো ভালো কিছু সলিউশন আছে, তুমি যদি থামাতে চাও এই ধরনের সলিউশন ব্যবহার করতে পারো। এবং এদের হিউজ ক্যাপাসিটি, মনে করুন এত বেশি ক্যাপাসিটি, মানে এই 40 ডিডস মানে সারা বাংলাদেশের যত ব্যান্ডউইথ আছে, 90 জিবিপিএস না 9 জিবিপিএস জানি আমাদের মানে বাংলাদেশের টোটাল লিমিট বা ক্যাপাসিটি, হ্যাঁ আমাদের যে সাবমেইন, পুরোটা ধরেও যদি আপনি মানে পুরো বাংলাদেশের পুরো নেটওয়ার্কটা ধরেও যদি সবগুলো ডিভাইস যদি একসাথেও আক্রমণ করে, তাও দেখা যাবে 40 ডিডস বা এই ধরনের যে সকল এন্টারপ্রাইজ সলিউশন আছে তারা এটাকে মিটিগেট করে ফেলতে পারে। কারণ আমাদের মনে যদি 90 জিবিপিএস মনে করুন আমাদের এখান থেকে ক্যাপাসিটি, আমি অ্যাটাক দিতে পারছি, আর ওদের টেরাবাইট করে, হ্যাঁ 2-3 টেরাবাইট করে ওরা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। 2 টেরাবাইট মানে বিষয়টা যাচ্ছে ফর এক্সাম্পল 2000 জিবি, মানে আমি 90 জিবিপিএস দিয়ে আক্রমণ চালাচ্ছি, অথচ তার ক্যাপাসিটি 2000 জিবিপিএস পর্যন্ত হ্যান্ডেল করে। তো এইগুলো তাদের কাছে পানি ভাত টাইপের। ওকে, আচ্ছা, তো এই ধরনের এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন আছে, এগুলো দিয়ে মিটিগেট করা যায়। অনেকেই এই ধরনের সলিউশন নিয়ে থাকে। যাই হোক, আপনার ক্লায়েন্ট জিজ্ঞাসা করলে তাকে অ্যাটলিস্ট সাজেস্ট করতে পারবেন যে হ্যাঁ এই ধরনের সলিউশন আছে, এগুলো ইমপ্লিমেন্ট করলে মানে এটা অনেকটা মিটিগেট হয়ে যাবে। ওকে, ডস বা ডিডস অ্যাটাক। হ্যাঁ, ডস অ্যাটাক হলে ব্যান্ডউইথও কনজিউম হয়। দেখা যায় আপনার রাউটার বা আপনার বাসায় আইএসপি যারা আছে না, এদের মাধ্যমে ডস অ্যাটাক হয়। আইএসপি ডস, ডট নেট বা কার্নিভাল এরকম আইএসপি যারা, এদের দেখেছি ওরা নিজেরাও মাঝে মধ্যে ফেসবুক গ্রুপে শেয়ার করে যে আমাদের ডস অ্যাটাক হচ্ছে। তখন কি হয়, যারা ওদের আইএসপির কানেকশন নিচ্ছে সবার নেট স্লো হয়ে যায়। ওকে, কিছু সময়ের জন্য না, যত সময় আমার এই ডস অ্যাটাকটা চলমান থাকে, যদি আমার এই লিমিটটা ক্রস করতে পারি, যত সময় আমি টুলস রান করে রাখবো এরকম রিকোয়েস্ট দিতে থাকবে, তত সময় আমার সাইটটা ডাউন হয়ে থাকবে। আমি টুলস বা অ্যাটাক যদি বন্ধ করে দিই, তখন আবার সার্ভারটা আগের অবস্থায় ফেরত যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে এমন হয় যে স্থায়ী ড্যামেজ হয়ে যেতে পারে, যে ওই সার্ভার আর আগের মতো রেসপন্স করতে পারছে না, এটা একটা বিষয় আছে। ওকে, যে সার্ভার ডাউন হলে দেখা যায় যে নিজে থেকে স্টার্ট হতে পর অনেক সময় দেখা যায় যে স্টার্ট নিচ্ছে না, বা তার যে প্রোগ্রাম ফাংশনালিটি এগুলো কাজ করছে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ওই অংশে যাব, তো তার আগে যে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া হয়নি যে আসলে কেন আমরা এই আলোচনায় যাব। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আমাদের ক্লায়েন্ট নিজেই আমাদেরকে বলতে পারে, বিশেষ করে স্ট্রেস বা লোড টেস্টিং নাম করে বলতে পারে যে এই টেস্টিংটা আমার করে দেখো। কিছু ক্লায়েন্ট আবার স্পেসিফিক কি বলে ব্যান স্পেসিফিক করে বলে দিতে পারে
যে আমার এইখানে কোনো ডস অ্যাটাক করা যাবে না। আরেকটা বিষয় হলো আমরা যে অন্যান্য যে সকল আদার্স হ্যাকিং টুলস রান করব, আমরা পরবর্তীতে বিভিন্ন টুলস এর টেকনিক দেখব, ঠিক আছে? তো এই যে হ্যাকিং টুলস গুলো আছে ওদেরও অনেক মেকানিজম কি, রিকোয়েস্ট পাঠানো, কম্পিউটারে রিকোয়েস্ট পাঠায়, এবং তার বিপরীতে একটা কিছু রেসপন্স আসে। মোস্ট অফ দ্য হ্যাকিং টুলস এর মেকানিজম এটা। তো এই যে রিকোয়েস্ট যখন পাঠাচ্ছে মাঝে মধ্যে আমরা, যারা বিগিনার তারা এই ভুলটা অনেক করে, বা যাদের অভিজ্ঞতাটা নেই, তারা কি করে, হ্যাকিং টুলস দেখা যাচ্ছে যে এমন ভাবে রান করেছে যে হ্যাকিং টুলস একাই আমার 10-20 হাজার 30 হাজার করে রিকোয়েস্ট পাঠাচ্ছে। যখন আমরা সিকিউরিটি টেস্ট করতে যাই অনেক সময় কি করে জানেন, ইন্টারনাল অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দেয়। ইন্টারনাল অ্যাক্সেস যখন দিয়ে দিচ্ছে ওই জায়গায় কিন্তু ফায়ারওয়াল বা এরকম প্রোটেকশনের কিছু নাই, ফায়ারওয়াল বা নো প্রোটেকশন। তো যেখানে প্রোটেকশন নাই, তো সেখানে এই ধরনের টুলস দিয়ে যদি আমি ম্যাসিভ আকারের রিকোয়েস্ট পাঠাই, এটা থামানোরও কিন্তু কেউ নাই, মাঝখানে কেউ বসে নাই। হ্যাঁ, তখন যেটা হতে পারে, ক্লায়েন্টের সিস্টেমের ড্যামেজ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু একটা কনসার্নের বিষয়। আপনি সিকিউরিটি টেস্ট করতে গিয়ে তাদের কোনো সিস্টেম বা অ্যাকচুয়াল প্রোডাকশন সার্ভার বা নেটওয়ার্কিং ডিভাইস রাউটার যেগুলো থাকে, হ্যাঁ, আপনি ডস অ্যাটাক দিলে শুধু যে এই সার্ভার আক্রান্ত হবে তা কিন্তু না, মাঝখানে বসে কোনো রাউটারে মনে করুন আপনার রাউটার বা সুইচের থ্রুতে কমিউনিকেশন হচ্ছে, সেও কিন্তু এফেক্টেড হতে পারে, সেও ড্যামেজ হয়ে যেতে পারে। সার্ভারের চেয়ে দেখা যায় রাউটার সুইচ এদের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে আরো বেশি। কারণ একে তো তারা ছোট ডিভাইস, ক্যাপাসিটি কম, হ্যাঁ, এবং সার্ভারে যাওয়ার আগে আগে এর কাছে নেটওয়ার্ক প্যাকেট আসে, তারপরে না যাচ্ছে। তো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জিজ্ঞাসা করে নেওয়া দরকার পড়ে, আচ্ছা দেখো আমি অমুক হ্যাকিং টুলস রান করব, এটা কিন্তু অনেক রিকোয়েস্ট জেনারেট করবে। হ্যাঁ, মানে এটা আমরা হ্যাকিং এর বড় যে ক্লাসগুলো সেখানে গিয়ে দেখবো। এমনিতে যেটা হবে, ক্লায়েন্টের সাথে এটা ডিসকাশন করে নেওয়া দরকার পড়বে যে আমরা যদি মনের সুখে টেস্টিং করতে পারবো, নাকি তোমার এখানে এই যে অ্যাক্সেস দিচ্ছ বা যেই ইনফ্রাস্ট্রাকচার আছে এটার ক্ষতি হওয়ার কোনো চান্স বা কিছু আছে কিনা। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লায়েন্ট নিজেই এই ধরনের টেস্টিং এ বলতে পারে, আবার কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের নিজেদের অ্যাসেস করে দেখতে হবে যে না, তার এই ইনফ্রাস্ট্রাকচারে এ ধরনের কোনো আক্রমণ করা যাবে কিনা। ওকে, ক্লায়েন্টরা অনেক সময় এগুলো বুঝে না বা এগুলোর আইডিয়া তাদের থাকে না, এক্ষেত্রে নিজে জিজ্ঞাসা করে নেওয়াটা বেটার অ্যাপ্রোচ। যে আচ্ছা, আমি যে আক্রমণ করবো এটা কিন্তু এরকম এরকম হবে, তুমি আমাকে অ্যালাউ করবে কিনা, বা তোমার এখানে ব্যাকআপ কোন প্ল্যান বা কিছু আছে কিনা। হ্যাঁ, আমি যাচ্ছি টুলস এর আলোচনায়। ওকে, যে আমরা কি কি টুলস দিয়ে এই আক্রমণগুলো করতে পারি। ওকে, আমি আমার লিনাক্স মেশিনটা স্টার্ট দিয়ে এরপরে স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, ডস অ্যাটাক ডিটেক্ট করা যায়, এবং ডস অ্যাটাক টরের ক্ষেত্রে যেটা আমাদের হয় যে আমার অ্যাড্রেস তো বারবার পাল্টে যাচ্ছে, তখন আমাকে ডিটেক্ট করা সম্ভব না। কিন্তু ডস অ্যাটাকে কিন্তু সরাসরি সোর্স থেকে রিকোয়েস্ট প্যাকেট যাচ্ছে, ঠিক আছে? তো আহ, সরাসরি সোর্স থেকে যাওয়ার কারণে
কোন আইপি থেকে ডস অ্যাটাক হচ্ছে এটা ধরা যায়। ঠিক আছে, এখানে একটা সম্পূরক প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি টর নেটওয়ার্ক ব্যবহার করে ডস অ্যাটাক দিতে পারবো? না, কারণ হচ্ছে টরের মেকানিজমই কি হচ্ছে, আমার বারবার রাউট চেঞ্জ হচ্ছে, আমার অ্যাড্রেস পাল্টে যাচ্ছে, যার কারণে আমার অ্যাটাক স্পিড কিন্তু স্লো হয়ে যাবে। আপনারা নিজেরাও টর ব্রাউজার ব্যবহারের সময় দেখেছেন না, নেট স্পিড স্লো করে, সাইট লোড নেয় না। তো ওই এমনিতেই তার মেকানিজম স্লো, সাইট লোড হয় স্লোতে। আমি যদি সেখানে ডস এটাকে কিন্তু আমার খুব দ্রুত প্যাকেটগুলো পাঠাতে হবে, না হলে তার ক্যাপাসিটির ওভারফ্লো কিন্তু হবে না। ওকে, আচ্ছা, তো যার কারণে টর বা ভিপিএন ব্যবহার করে আসলে ডস অ্যাটাক করা সম্ভব না বা সাকসেসফুল হবে না। তো হ্যাকাররা যেটা করে, যে অন্যদের কম্পিউটার হ্যাক করে অথবা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ছড়িয়ে দিয়ে, মনে করেন আপনার ডিভাইসে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট দিয়ে এবার আপনারটা দিয়ে আক্রমণ চালাচ্ছে, তো হ্যাকার তো পিছনে যে আছে এটা তো তাহলে আনডিটেক্টেবল থেকে গেল, তাই না? তার জন্য এটা সেফ, কিন্তু আমাদের জন্য সেফ না, আমাদের ডিভাইসের তথ্য থেকে যাবে। আচ্ছা, তো ডস অ্যাটাকের জন্য একাধিক টুলস আছে। এখানে অবশ্য আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, এই যে ডস অ্যাটাক দিব, আমার নিজের ব্যান্ডউইথ এবং আমার নিজের সিপিইউ কিন্তু এখানে ব্যবহার হবে, কারণ রিকোয়েস্টটা যাবে কোথা থেকে, আমার কম্পিউটার থেকে কিন্তু, তাই না? এই যে টুলসটা যে রান করছি, আমার কম্পিউটার রান করছি না, তো আমার কম্পিউটার থেকে রিকোয়েস্ট যখন যাবে, তখন আমার নিজেরও সিপিইউ কিন্তু ব্যবহার হবে। তো এমন যদি হয়, মানে যারা কালি লিনাক্স বা এগুলো সেট আপ করেছেন, তো এখানে যদি রিসোর্স খুব বেশি দেয়া না থাকে, হ্যাঁ, মনে করো র্যাম বা প্রসেসর খুব বেশি দেয়া না, তখন যেটা ইস্যু হবে, ডস অ্যাটাক করে অন্যের সাইট কি ডাউন করবেন, আপনার নিজের কালি লিনাক্স আগে ফ্রিজ হয়ে বসে থাকবে। ঠিক আছে, মানুষকে ডাউন করার আগে আপনি নিজেই ডাউন হয়ে বসে থাকবেন। সেটা একটা বিষয় আছে। আক্রমণ করতে গেলেও একটা ভালো পিসি থাকলে বেটার। আবার তার মানে এই না যে আপনি বাসায় গিয়ে এখনই বাবা মার কাছে বায়না ধরবেন যে আমাকে 6 জিবি গ্রাফিক্স কার্ডের 64 জিবি র্যামের কম্পিউটার কিনে দাও, না, ও ধরনের অপচয় খরচের কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম যে টুলসটা, ডস এটাকেরও বিভিন্ন টুলস হয়ে থাকে, আপনারা যদি খুঁজতে গিয়ে ভালো কোনো টুলস, এফিশিয়েন্ট কোনো টুলস খুঁজে পান, অবশ্যই সেটা ব্যবহার করবেন। হ্যাঁ, আমি আমি স্কুলের সেই শিক্ষকদের মতো না, যে তারা কি করতো, বলতো যে আমি কোচিং এ যেটা দেখিয়েছি বা ক্লাসে যেই সূত্র দিয়ে অঙ্ক করা দেখিয়েছি শুধু সেটাই করতে হবে, অন্য সূত্রে অঙ্কে করলে নাম্বার দিবে না। ঠিক আছে, আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আপনি অনলাইনে আপনারাও খুঁজবেন, আপনারাও বিভিন্ন টুলস খুঁজবেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখবেন, মানুষের লেখা দেখবেন, ভালো টুলস পেলে অবশ্যই সেটা ইউটিলাইজ করবেন। ওকে, আচ্ছা, ডস অ্যাটাক ডস অ্যাটাকের জন্য খুব ভালো রকমের পানিশমেন্ট হবে, কারণ আমাদের সাইবার নিরাপত্তা আইন 2021-এর হ্যাকিং এর যে ধারাটা আছে, 19 নাম্বার না 17 নাম্বার জানি, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু ওখানে লেখা আছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ অথবা ক্ষতি সাধন। হ্যাঁ, মানে শব্দটাই এভাবে বলা যায়, এইদার যদি আমি অ্যাক্সেস করি অথবা ড্যামেজ করি। অবস্থা এমন হয়েছে এখন আমাদের বাংলা বললে বুঝি কম, ইংরেজিটা বললে ভালো বুঝতে পারি। তো যদি ড্যামেজ করা হয়, সেটা সাইবার সিকিউরিটি আইন অনুসারে কিন্তু অপরাধ। ওকে, তো ডস অ্যাটাকে কিন্তু এই ক্ষতি সাধন হচ্ছে, ড্যামেজ হচ্ছে, সো এটা আপনার বিরুদ্ধে মানে ওই আইন অনুসারে এটাকে হ্যাকিং শব্দ বলেই ডাকবে, এবং যথারীতি আপনার কি বলে 5 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড, এরকম অ্যামাউন্টের, এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড, এরকম শাস্তির বিধান আছে। তো নিতান্তই ক্লায়েন্টের কাজ না হলে এ ধরনের আবেগে পড়ে এই টাইপের জিনিস ট্রাই করার দরকার নেই। তো এই টুলসটার সুবিধা কি, আমি বলছিলাম যে ডস অ্যাটাক যে শুধুমাত্র মানে নির্দিষ্ট মানে ওয়েবসাইটেই দেয়া যায় এমন কিন্তু না, আমাদের যে প্রোটোকলগুলো আছে,
গেট প্রোটোকল বা মেথড। মনে করুন এই টুলসটা যেটা করতে পারে, মাল্টিপল এরকম মেথড প্রোটোকলের জায়গায় সে আক্রমণ করতে পারে। ওকে, টিসিপিতে আমাদের যে টিসিপি ফ্লাড বাইপাস ডেটা, এখানে কি করবে আমাদের বা ইউডিপিতে কি হয়, ইউডিপিতে আমি নর্মালি কি করতাম, আমরা প্যাকেট রিকোয়েস্ট পাঠাবো, রেসপন্স আসবে, ও কি করবে এরকম ক্রমাগত রিকোয়েস্ট পাঠাতে থাকবে। টিসিপির ক্ষেত্রে এরকম। সিন ফ্ল্যাগে কি হয়, টিসিপি কমিউনিকেশনে শুধুমাত্র সিন ফ্ল্যাগ যেটা আছে এইটা ক্রমাগত সে পাঠাতে থাকবে। ওকে, এবং টুলসগুলো ব্যবহার করাও সহজ। পাইথন 3 স্পেস স্টার্টস ডট পাই স্ল্যাশ টুলস। যাই হোক, আমরা এটাকে রান দিই। ম্যাট্রিক্স কমিউনিটি কোনটা? ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইরানের বানানো মনে হয়, কে জানে। ইসরায়েলেরও হতে পারে, আই ডোন্ট নো, কারণ অনেক এরকম আছে বলে এক দেশ, বাস্তবে অপারেট করে আরেক দেশ। হ্যাঁ, যাই হোক। ও, অত্যন্ত দুঃখিত। আচ্ছা আচ্ছা, আমি এইখানে টুলসটা নিয়ে দেখাচ্ছিলাম। ওকে, এই টুলসটা নিয়ে দেখাচ্ছিলাম এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। এমএস ডিডস টুলসটা ওর বেশ কতগুলো মেথড সাপোর্ট করে। ওকে, বলছিলাম এই যে এখানে যে ডস অ্যাটাক যে শুধু নির্দিষ্ট কোনো মানে ওয়েবসাইটেই দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা প্রোটোকল, নেটওয়ার্কিং ডিভাইস, হ্যাঁ, সার্ভার, কম্পিউটার বিভিন্ন জায়গায় দিতে পারি, যে যেটা সাপোর্ট করে। ওকে, কোনো সাইটে যদি নেটওয়ার্ক লেয়ারে যেটা, এটার উদাহরণটা আপনারা বুঝবেন ভালো। যেমন সিন ফ্ল্যাগ পাঠাতাম না টিসিপি কমিউনিকেশনের সময়, সিন ফ্ল্যাগ পাঠালে কমিউনিকেশন স্টার্ট হতো। সিন ফ্ল্যাগে কি করবে, সে ক্রমাগত সিন ফ্ল্যাগ পাঠিয়ে দেবে। ঠিক আছে, আর ওই পাশে সার্ভার কি করতে থাকবে, ক্রমাগত এরকম এসিকে, সিন প্লাস এসিকে যে রিপ্লাই পাঠাতো থ্রি ওয়ে হ্যান্ডশেকে, সে ক্রমাগত এরকম প্যাকেট পাঠাতে থাকবে, এবং পাঠাতে পাঠাতে একসময় কি হবে, তার ক্যাপাসিটি ওভারফ্লো হয়ে আর রেসপন্স করতে পারবে না। ওকে, এটাকে ভিপিএস এও সেট আপ করা যায়। তারা একটা ভিপিএস এখানে প্রমোট করে, আইজা সামথিং, ওটা ভিন্ন হিসাব। যদি আপনার মনে হয় যে আমরা ভিপিএস এটা পোস্ট করব, পাবলিশ করব, সেটা আমরা এটা করি, রান করি। ওই ফাইলটাকে রিনেম করে নিচ্ছি, কারণ টুলস এর জন্য একটা আলাদা ফোল্ডার থাকলে বেটার, আমাদের সব অ্যাক্টিভিটি করতে সহজ হয়। ও, মিস্টেক। 3 লাইন কমান্ড একসাথেও রান করা যায়। আমি এটা এতদিনও জানতাম না, সেদিন হঠাৎ করে ইউটিউব ভিডিওতে দেখি এটা সাপোর্ট করে। বিষয়টা ইন্টারেস্টিং। এক লাইন করে লেখার কোনো দরকার নেই, জাস্ট দিব আর চলে আসবে। মানে ভার্সন মিস ম্যাচ নিয়ে কিছু একটা বলছে। তারপর আমি রান করে দেখি টুলসটা রান করে কিনা, আমাদের এমন হওয়ার কথা না। আচ্ছা, কি বলছে, আমাদের এটা রান করার হলো পাইথন 3 স্টার্ট ডট পাই, এটা হচ্ছে আমাদের রান করার কমান্ড। ওকে,
আচ্ছা, হ্যাঁ আমাদের এটা রান করছে। আমি কাকে আক্রমণ করতে চাচ্ছি ওদের ডকুমেন্টেশনটা একবার দেখে আসি। ইউ ক্যান রিড ইট ফ্রম GitHub। এগুলো আসলে সব মনে রাখা সম্ভব না, কারণ কোন টুলসের কি অপশন, টুলসেরও কোনো অভাব নেই। ওকে, দেখুন এখানে বেশ কতগুলো বলছে যে আমাদের যদি এমন হয় লেয়ার 7 কি আমাদের অ্যাপ্লিকেশন, এখানে ওএসআই মডেল যেটা আছে সেই লেয়ারের কথা বলছে। ওএসআই হচ্ছে আরেক কারণে, আমরা তো টিসিপি আইপির কনসেপ্ট বুঝেছিলাম ক্লাসে, ওএসআই হচ্ছে আরেকটা আরেকভাবে আলোচনা কম্পিউটার নেটওয়ার্কের। তো বলছে যদি আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে আক্রমণ করতে চাই, এই অপশনে বলতে পারি আমি চাচ্ছি মনে করুন লেয়ার 4-এ একটা আক্রমণ করি। ওকে, কি মেথডে আক্রমণ করব? টার্গেট ইউআরএল আর আইপি অ্যাড্রেস যে কোনো দিতে চাই সেটা। 3 নম্বরে এখানে হচ্ছে আমি থ্রেডস, তার কমান্ডটা লিখে বোঝাই। আর এই দেখুন এখানে একটা দিয়েছে, আমি কি মেথড আমি আক্রমণ করতে চাচ্ছি, আমার লেয়ার 4-এ কি আছে, কি কি মেথড অ্যাভেলেবল আছে। ইউডিপি। ওকে, আমি ইউডিপিটি দেখ, এখানে আরো যে প্রথম পেজে বা এর হেল্প মেনুতে যে মেথডের লিস্ট আছে, ওকে এটাও মুখস্থ রাখার কিছু নেই। ইউডিপিতে আক্রমণ করতে চাচ্ছি, কোন আইপির কোন পোর্টে আক্রমণ করব। ফর এক্সাম্পল আমার আইপি হচ্ছে 45.23.1190। ফর এক্সাম্পল এই সার্ভারের 135 নাম্বার পোর্ট আমি আক্রমণ করব। ইউডিপি মেথডে আক্রমণ হবে অমুক সার্ভারের এত পোর্টে। থ্রেডস জিনিসটা হচ্ছে আমার কম্পিউটারের, আমাদের তো সিপিইউ আছে তাই না, সিপিইউটার একটা ক্যাপাসিটি আছে না, সে কতগুলো প্রসেস এক একসাথে করতে পারে। থ্রেডস দিয়ে হচ্ছে আমরা মানে সহজ ভাষায় বলতে ওই জিনিসটা কন্ট্রোল করছি। আমি যদি এখানে 50 থ্রেডস দিই তাহলে সিপিইউ একভাবে ইউজ হবে, মনে করুন সেইটাতে 100টা করে প্যাকেট দেন অ্যাড করবো। যদি থ্রেডস বাড়িয়ে দিই 50টা না, মনে করুন 2000 থ্রেডস দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার সিপিইউ বেশি ব্যবহার হবে, সে আরো বেশি বেশি প্যাকেট জেনারেট করতে পারবে। কিন্তু তাতে সমস্যা কি, আমাদের সিপিইউ যদি বা এই যে ভার্চুয়াল বক্সের মেশিনটাকে যদি আমি খুব বেশি র্যাম সিপিইউ অ্যালোকেট না করি, থ্রেডস বাড়িয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু তার তো নাই, এত ক্যাপাসিটি নাই, তখন কিন্তু কম্পিউটারের ইস্যু হবে, ক্র্যাশ করবে। 200 বা বোঝানোর জন্য 50টা, এবং কত সময় আমার অ্যাটাকটা চলবে সেইটা আমি এইখানে স্পেসিফাই করব। ওকে, এবং এটাও দেখে আসি 1 মিনিট, কারণ হচ্ছে সে হচ্ছে সেকেন্ড বিবেচনা করবে, 3600 সেকেন্ড, সেকেন্ড হিসাবে লিখতে হবে। 3600 সেকেন্ডে কত মিনিট হয়? 1 ঘন্টা মেবি। কালির আপডেট চাচ্ছে না, ওই টুলস এর কিছু ডিপেন্ডেন্সির কথা বলছে, আমরা আগে রান করে দেখি কাজ করে কিনা। ওকে, কারণ এখানে আবার ইস্যু আছে কিছু ক্ষেত্রে, টুলস এর যে প্রোগ্রাম, এই যে পাইথনে লেখা প্রোগ্রাম, তার ইস্যু থাকে। বা কিছু কিছু সময় আমি এটা ফেস করছি যে আমরা যে কালি লিনাক্সটা ব্যবহার করছি না, যেই ভার্সন কালি লিনাক্স, এর সাথে এই পাইথন প্রোগ্রামের কনফ্লিক্ট তৈরি হয়, দেখা যাচ্ছে রান হচ্ছে না, বা খুঁজেই পাচ্ছে না, ইস্যু আছে, এবং এগুলো বসে বসে একা একা সলভ করা লাগে। ওকে, মানে কাকে দোষ দিব আমরা জানি না, ইস্যু কার। মাঝে মধ্যে টুলস যে ডেভেলপার, তার প্রবলেমে তার ইররের জন্য এমন হয়, মাঝে মধ্যে এই কাল লিনাক্সের যারা প্রতিষ্ঠাতা তাদের জন্য এমনটা হয়। আচ্ছা, এটা রান করি, দেখি কোনো ইরর শো করে কিনা। না, কোনো ইরর শো করেনি। উপরে খেয়াল করুন এই যে ডান দিকে দেখুন আমার কম্পিউটার ইউজেস কিন্তু
70%-এ চলে গিয়েছে এবং রীতিমতো আমার সিপিইউ যেটা মানে ওটার ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। যাই হোক, তো এটাতে তো আমাদের এই পিসির কিছু কারণে হবে না, এটা ডিফাইন মানে করে এমনি টেস্ট করার জন্য। সেকেন্ড টুলসটা রান করবে, অ্যাটাক রান হয়ে তারপর থেমে যাবে। আহ, এতে কি স্যার ওদের সার্ভারটা ফুললি ডাউন হয়ে যাবে? চ্যাট বক্সে এর বাইরেও ভাই বিভিন্ন টেক্সটে বলেন। টুলস হয়। আপনারা দেখবেন টুলস গুলো, দেখবেন যে স্টার কত দেয়, হ্যাঁ, কত মানুষ ব্যবহার করছে, কি পরিমাণ মানুষ এই টুলসটাকে ইউটিলাইজ করছে, ইস্যু কেমন আছে, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল করে করে বোমের কিছু মেথড আছে, বেশ কতগুলো মেথড আছে, এগুলো ট্রাই করে দেখবেন, অন্যান্য টুলস গুলো ট্রাই করবেন। ওকে, টুলসটা খুব বেশি কঠিন কোনো বিষয় না, কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এগুলো। ওকে, টুলস আপনি অনলাইনে অবশ্যই খুঁজে পাবেন। বাংলাদেশে যেটা হয় এই যে সব যারা কোর্স বিক্রি করে, জীবনে তো কখনো ক্লায়েন্টের কাজ করেনি, জাস্ট কোর্স বিক্রির দরকার, একটা ভিডিও বানিয়ে সেল করছে। তো ওখানে খালি দেখবেন যে খালি বিভিন্ন রঙিন রঙিন টুলস রান করে, জাস্ট অ্যাটাক করে দেখাচ্ছে, কিন্তু আসলে কোন অ্যাটাক কতটুকু কাজ করবে, কোনখানে গিয়ে আমি থেমে যাব, কোনখানে গিয়ে কিভাবে আক্রমণ করব, এই বিষয়গুলো কিন্তু আলোচনা কেউ করে না, কিন্তু মূল ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু এগুলোই। ঠিক আছে, অনেকে নির্দিষ্ট করে বলেই দেয় যে এই টাইপের কোনো অ্যাটাক করা যাবে না, কিন্তু তার কাছে গিয়ে আপনি বারবার ডস অ্যাটাক দিচ্ছেন। হ্যাঁ, তো এইটা এই পয়েন্টগুলো বোঝার আছে, জানার আছে। ওকে, এখানে যে 3600 সেকেন্ড দিয়েছি, এই 3600 সেকেন্ড হচ্ছে টুলসটা মানে ক্রমাগত এই প্যাকেট পাঠাতে থাকবে বা ক্রমাগত এই আক্রমণ চালাতে থাকবে। ওকে, এখন যদি এমন হয় যে আমি এখানে 50 থ্রেড দিয়েছি, এই যে অ্যাড্রেসে রিকোয়েস্ট যাচ্ছে, তার ক্যাপাসিটির ওভারফ্লো হয়ে গিয়েছে, তো 3600 সেকেন্ড ধরেই সে ডাউন হয়ে থাকবে। মানে এমন না যেটা মানে পানির গ্লাস ভরছি একটু একটু করে পানি দিয়ে, এরকম না, মানে একবারে সব প্যাকেট সে পাঠিয়ে যাচ্ছে। ওকে, তো মাঝে মধ্যে এমন হয় যে একটু সময় নেয়, সার্ভার শুরুতেই ডাউন হয় না, কিছু মিনিট পরে গিয়ে ডাউন হয়। ওকে, আর এটা হচ্ছে ডস অ্যাটাক, কিন্তু এটা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক না, কারণ আমি সিঙ্গেল সোর্স আমার কম্পিউটার থেকে আক্রমণটা চালাচ্ছি। ওকে, ডিডস কখন হবে? যদি আদার্স ডিভাইস থেকে হয়। কারণ এটাও কোশ্চেন আসতে পারে যে ডিডস কি আমরা করতে পারি কিনা। উত্তর হচ্ছে যে আমরা সহজেই পারি না, কারণ হচ্ছে আমাদের অন্যদের কম্পিউটার হ্যাক করে সেইটার অ্যাক্সেস ধরে রাখা, সেই কম্পিউটারে ম্যালিশিয়াস এইরকম ডসের স্ক্রিপ্ট বা টুলস সেট আপ করে সেখান থেকে রান করা, এটা মোটেও সহজ কথা না। হ্যাকাররা কি করে, এখন বিভিন্ন হ্যাকার ফোরামে এই ডিডসটাকে সার্ভিস আকারে সেল করে, ডিডস অ্যাজ এ সার্ভিস। আপনি $100 বা সামথিং কিছু পেমেন্ট করবেন, আপনার হয়ে ওরা ডিডস অ্যাটাকটা চালিয়ে দেবে। যত সময় বলবেন $100, বা এক একজন এক এক রকমের প্রাইসিং করে থাকে, কারণ ডস যত সহজে আমি দিতে পারছি, গ্লোবালি এরকম একটা নেটওয়ার্ক তৈরি করা কিন্তু অত সহজ না। আমরা সিস্টেম হ্যাকিং এর ক্লাসগুলোতে এটার আরো আরো কিছু দেখবো, যে কারণ এই সিস্টেমের অ্যাক্সেস করা, অ্যাক্সেস ধরে রাখা, সেখানে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট পাঠানো, অনেক হ্যাসেলের বিষয় আছে। ওকে, জাস্ট মুখে বললেই হয়ে যায় না। হ্যাকিং পার্সপেক্টিভে বেনিফিটস এইগুলো, এই 3টা পয়েন্ট অবশ্যই বেনিফিটস। আরেকটা বেনিফিটস হয় মাঝে মধ্যে, এটা এক্সট্রা করে বলতে পারি, যে আমাদের সার্ভার রিস্টার্টের দরকার পড়ে। হ্যাঁ, যে আমি একটা কিছু একটা অন্য কোনো একটা হ্যাকিং এর চেষ্টা করছি, অন্য কোনো একটা মেথড অ্যাপ্লাইয়ের চেষ্টা করছি, কিন্তু ওই সার্ভারে না নিচ্ছে না,
তো কি করা যায়, আমি মানে হ্যাকার পার্সপেক্টিভ দিয়ে বলবো যে সার্ভারে একটা যদি সাকসেসফুল ডস অ্যাটাক দিতে পারি, সার্ভারটা বা ওই সিস্টেমটা, রাউটার বা সুইচ, কিছু একটা মনে করুন সুইচ দেখা গেল রিস্টার্ট নিল একা একা, ডস অ্যাটাকের কারণে সে একা একা রিস্টার্ট নিল। তো যখন রিস্টার্ট নিচ্ছে তখন আমার অন্য আরেকটা হ্যাকিং এর যে মেথড বা আমি যে আরেকটা চেষ্টা করছি সেটা দেখা গেল আমার কাজ করছে বা কাজে লেগে গেল। ওকে, মানে ওটা সেকেন্ডারি ফেজে একটা আক্রমণ হতে পারে। ওকে, মেইনলি বিজনেস ইম্প্যাক্ট এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্যই এই ডস অ্যাটাকের আলোচনা করা। ওকে, তো ক্লায়েন্ট যদি এখন কাজ দেয় আপনাদের যে আমার স্ট্রেস টেস্টিং, লোড টেস্টিং এর কাজ করতে হবে, পারবেন না? এই যে টুলসটা দেখালাম ওর বেশ কয়েকটা কি বলে মেথড আছে, একটু সবগুলো যতদূর পারেন এক্সপ্লোর করবেন। ওকে, জাস্ট ওর এক্সাম্পল দেয়াই আছে, নাথিং এলস। মেথড বলবেন, টার্গেট আইপি অ্যাড্রেস দিবেন, সেখানে আক্রমণ চালাতে থাকবে। ওকে, না আপনি খালি আপনারা অ্যাটাক কেন করবেন? ডস অ্যাটাকের অনেক টুলস হয়ে থাকে, এটা আমি এই জন্য বারবার বলছি যে ডস অ্যাটাক টুলস লিখেও যদি সার্চ করেন মাল্টিপল টুলস খুঁজে পাবেন। সার্চ গিট হাবে যদি সার্চ দেন অনেক টুলস আছে, কয়েকটা ট্রাই করে দেখুন। রেড ডিডস, জানি না, এটা কখনো দেখিনি, এটা একটা পেলেন, এটা একটা ট্রাই করে দেখলেন যে আচ্ছা এই টুলসটা কিভাবে কাজ করে, কতখানি এফেক্টিভ। একই মনে করেন এক পাইথন ল্যাঙ্গুয়েজেই লিখছে, কেউ আছে সি ল্যাঙ্গুয়েজে লিখবে, কেউ আছে জাভা ল্যাঙ্গুয়েজে লিখবে। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার কমিউনিকেশন মেথড, এই বিষয়গুলোর উপর বেস করে টুলসের পারফরমেন্সেরও তারতম্য হয় কিন্তু। ওকে, একটু কয়েকটা এক্সপ্লোর করলেন, কয়েকটা টুলস। আমি যেটা দেখেছি এমএসডি ডস, ওর পারফরমেন্সটা আমি ভালো পেয়েছি আমার অভিজ্ঞতায়, কিন্তু আপনি যদি এর চেয়েও ভালো কিছু খুঁজে পান সার্চ করে ব্যবহার করতে পারেন। ওকে, আমি সবসময় এটাই এনকারেজ করি যে আরেকটু দেখার জন্য। অ্যানোনিমিটি হোল্ড করতে হলে ক্লাউডে কোনো একটা ভিপিএস বা কিছু একটা নিতে হবে, একটা সার্ভার ভাড়া নিয়ে সেইটা থেকে আপনাকে অ্যাটাক করতে হবে। আমরা নিজের পিসি থেকে, যেমন আমি যেটা করলাম, যেমন নিজের পিসি থেকে যখন আক্রমণ করছি, ওকে, এখানে অ্যানোনিমিটির যে মেথড, প্রক্সি চেইন, ভিপিএন, পর যাই দেন, ও আপনার অ্যাটাকের যে ব্যান্ডউইথ বা যেই কি বলে ক্যাপাসিটি, এটাকে রিডিউস করে দিবে। আলটিমেটলি অ্যানোনিমাইজ করতে গিয়ে অ্যাটাকই সাকসেসফুল হবে না। বেটার আপনি ক্লাউডে কোনো একটা কম্পিউটার থেকে আক্রমণটা চালান, ঠিক আছে? তাহলে আর আপনার মানে অ্যাকচুয়াল যেই যেই কম্পিউটার, আপনার অ্যাকচুয়াল যে আইপি অ্যাড্রেস, নিজের পিসির যে আইপি অ্যাড্রেস, এটা এক্সপোজ হবে না। আমরা যদি ভিপিএন দিয়ে সীমান্ত দেখা হ্যাঁ, আপনারা আর সাইট পেলেন না এই শিখন, এমনি রাতে আপনারা নিজেরাই লগ ইন করতে পারেন না, ক্লাস করতে পারেন না, আবার ডস অ্যাটাক প্র্যাকটিস করবেন, তার পরের দিন এসে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সার্ভার এমন ডাউন হবে আর স্টার্টই নিবে না। অ্যাটাক করবেন টেস্টিং সাইট বা নিজেদের সাইটে যদি থাকে সেখানে অ্যাটাক করুন, ঠিক আছে? আমি উইথ গুড ফেইথ এবং এডুকেশনাল পারপাসে দেখিয়েছি, যদি অকাজ কিছু করেন সেটার দায়ভার সম্পূর্ণ আপনার। ওকে, হ্যাঁ, আরডিপি ইউজ করে মনে করুন আপনি মুবাশির মিসবার কম্পিউটারটা অ্যাক্সেস করেন, তার পিসি থেকে যদি আক্রমণ দেন তাহলে পুলিশ ধরবে তাকে, আপনাকে খুঁজে পাবে না। সো ভাবে আক্রমণ দিতে পারেন। ডস অ্যাটাকের চেকের কিছু সাইট আছে। হ্যাঁ, একটা সাইট নাম মনে পড়ছে না, অথবা আপনি সরাসরি সাইটটা ভিজিট করে দেখতে পারেন যে সাইটটা আনঅ্যাভেলেবল কিনা। হ্যাঁ, ডস অ্যাটাক পেপার,
উম, এটার নামটা মনে পড়ছে না, মানে কিছু সাইট আছে এভাবে শো করে যে আপনি যাকে মনে করুন শিখন আক্রমণ করেছেন, এই সাইট কি করবে, দেখাবে যে ওই শিখন আনঅ্যাভেলেবল, কোনো একটা অ্যাটাক করছে, অথবা সরাসরি এই শিখন যদি ভিজিট করেন দেখা যাচ্ছে আনঅ্যাভেলেবল, লগ ইন হচ্ছে না, কিছু হচ্ছে না, যেমন স্লো হয়ে দেওয়া এরকম যদি শো করে, ওটা হচ্ছে আপনার ইন্ডিকেশন বোঝার জন্য। ওকে, বা অন্যদেরকেও বলতে পারেন যে অন্য নেটওয়ার্ক থেকে আহ, কেউ শিখানো সাইট ভিজিট করতে পারছে কিনা। যদি ভিজিট করতে পারে দ্যাট মিনস এখনো সাইটটা ডাউন হয়নি, শুধু আপনার ইন থেকে কিছু একটা হচ্ছে। যদি দেখে যে সবাই কেউই সাইট অ্যাক্সেস করতে পারছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা ডস অ্যাটাক সাকসেসফুল। গ্লোবালি এই যে ডিডস অ্যাটাক ট্যাটাক যে হয়, এই দেখুন এটার ম্যাপ অনলাইনে, এটাও দেখতে পারেন, ইন্টারেস্টিং। আক্রমণ সবচেয়ে বেশি হয় ইউরোপে। ইউরোপ আক্রমণ করে চায়না থেকে বেশি, চায়নাতেও আক্রমণ হয় অনেক। যাই হোক, আচ্ছা, তোমাদের ডসের আলোচনা এ পর্যন্ত থাকুক। ওকে, নেক্সট দিন আমরা আরো কোনো একটা হ্যাকিং এর টেকনিক নিয়ে কথা বলবো। ওকে, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। র ভাবে বলতে আই ডোন্ট নো, র বলতে কি মিন করলেন? অ্যাসাইনমেন্ট দেওয়াটা রিস্কি, কারণ কারে যে কারে অ্যাটাক দিয়ে বসবেন এটা আরেক ঝামেলা, এই জন্য আজকে অ্যাসাইনমেন্ট দরকার নেই। ওকে, ওকে, ওকে। তবে টুলসটা একটু বাসে, মানে আপনারা অনেকেই অ্যাসাইনমেন্ট দিলেও প্র্যাকটিস করেন না, আর নিজ দায়িত্বে একটু প্র্যাকটিস করাটা একটু টাফ ব্যাপার। যাই হোক, তবে নিজ দায়িত্বে একটু টুলসটা ট্রাই করবেন। কেমন, মানুষের কোথাও অ্যাটাক দেওয়ার দরকার নেই, লোকাল কোনো একটা প্রাইভেট একটা আইপি অ্যাড্রেস, জাস্ট টুলসের অপশন গুলো বোঝার জন্য। ওকে, ও কাজ করেন না, পরে আর আমাকেই খুঁজে পাবে না, এই শিখন আমাকে গুম করে ফেলবে, বলবে যে এই লোক খালি আমাদের সাইটে আক্রমণ করা শেখায়। হ্যাঁ, এ, আমাকে গায়েব করে দিবে। আচ্ছা, না, ও এই ডস এটা শুধু সার্ভারের জন্যই না, যে দেখালাম না টুলসটার কয়েকটা অপশন আছে। সার্ভার হতে পারে, যদি আমি যে অ্যাটাকটা করলাম ইউডিপির, ক্রমাগত ইউডিপির প্যাকেট পাঠাবে, তো এইখানে আমি টার্গেট আইপি অ্যাড্রেস হিসেবে মনে করুন একটা রাউটারের অ্যাড্রেস যদি দিয়ে দিই, তখন কি হবে, ওই ইউডিপি প্যাকেটগুলো ওই রাউটারে ক্রমাগত সেন্ড করতে থাকবে। তখন রাউটার যদি ইউডিপি এটা সাপোর্ট করে বা তার মেকানিজম থাকে, সে রাউটার কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? প্রথমত আমি কোন মেথডে আক্রমণ করছি আর আমি কোন ডিভাইসে আক্রমণ করছি, এই দুইটা খেয়াল করে আক্রমণ করলে আপনি মানে এই সেম ডস এটাকে টুলসই মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা, আজকে তাহলে আমাদের প্রবলেম নেক্সট দিন দেখবো, আমার আর এনার্জি নেই। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকুক। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।